কোথাও একটা ডিনায়াল বা গ্রহণ করতে না পারা যে আমি মানসিক স্বাস্থ্যের কারণে কোনো চিকিৎসক বা কাউন্সিলর, সাইকোলজিস্ট এদের পরামর্শ নেব, এইটা এখনো পর্যন্ত অনেকেই ভাবতে পারেন না। তার মধ্যে একটা বড় অংশ রয়েছে মধ্যবিত্ত শিক্ষিত অংশের মানুষ। আত্মহননের অন্যতম কারণ বিষণ্ণতা। বিষণ্ণতা একটা মনের অসুখ, সাধারণ মন খারাপের থেকে যা একেবারেই আলাদা। প্রথম কথা হচ্ছে যে যারা আত্মহত্যার পথ বেছে নেন তারা নানান ভাবে বলার চেষ্টা করেন। আমরা বুঝতে পারি না, আমাদের অসংবেদনশীলতার কারণেই হয়তো। অনেক সময় বলা হয় যে আত্মহত্যার কথা বলছে, সে কখনো মরবে না, এরকম একটা ধারণাও রয়েছে। আমরা বলি যে যদি কেউ জীবন সম্পর্কে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করে, সেটাকে 100 ভাগ গুরুত্ব দিতে হবে। কোনো একজনের জীবনের দুঃখের কাহিনী শুনতে শুনতে অন্যজন যদি আনট্রেন্ড হন, তাহলে তার মনের মধ্যে প্রভাব পড়তে পারে, বিষণ্ণতা তৈরি করতে পারে। বিষণ্ণতা একটা ফেটাল ইলনেস, যেটা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ছোটবেলায় এই ডিজিটাল স্ক্রিনের মধ্যে শিশুকে অনেকটা সময় রাখার ফলে আরেকটা বড় ড্যামেজ হচ্ছে। তার মধ্যে কিছু সমস্যা তৈরি করছে যেগুলো আপাত দৃষ্টিতে অটিজমের কিছু ফিচারের সঙ্গে মিল পাওয়া যাবে। আচ্ছা। কেমন দেখা যাবে যে এই শিশু চোখে চোখ রেখে কথা বলছে না, কথা বলতে শিখছে অনেক দেরিতে। আর প্রশ্ন হচ্ছে যে কেন অনলাইন? স্কুল কি করছে? স্কুলে ক্লাস হয় না? তাহলে যে অনলাইন ক্লাস করতে হবে, কেন করতে হবে? এই প্রশ্নটা তোলা দরকার। কেনই বা ছেলে মেয়েদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সব জানাতে হবে? কেন বোর্ডে লিখে দেবেন না? 50-60-এর দশকে যখন সারা ইউরোপ জুড়ে যখন ছাত্র আন্দোলন চলছে, তখন তাদের হাতে কোকেন, গাঁজা, এই বিভিন্ন ধরনের ড্রাগস তুলে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বাইরে থেকে, আড়াল থেকে। অবাক হয়েছিলাম, কারণ 36 ঘন্টা ডিউটির কথা আগে আমি শুনিনি, এবং যখন আমি মনে করতে পারি, আমার ঘুম উড়ে যায় বেশ কিছুদিন, রাতে ঘুমোতে পারি, দিনের পর দিন রাত জাগা অবস্থায় কেটেছে। 2025-এর মার্চে ওর বাবা মার সঙ্গে আমার দেখা হয়। আমি ওর মাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো, আপনার মেয়ের গায়ের রং এবং এই হাসি একদম বাবার মতো? উনি বলেছেন একদম অবিকল, আমার সঙ্গে একদম মিল নেই। এক ভদ্রলোক, তিনি এমনিতে খুব হাসি খুশি মানুষ। তা বেশ কয়েকদিন ধরে তার হঠাৎ খুব মন খারাপ। কি কারণে মন খারাপ তিনি নিজেও জানেন না। তা অনেকদিন ভাবে এভাবে থাকতে 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 দেখছেন যে কোনো কিছুতেই কাজে মন বসছে না, কোনো কিছুই হচ্ছে না, এবং প্রতিদিনের যে কাজ সেটাও ভীষণভাবে বিঘ্ন ঘটাচ্ছে। তা কি করবেন? তিনি গেলেন ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো, 1 ঘন্টা 2 ঘন্টা, এবং ডাক্তারবাবু তাকে বিভিন্ন রকম উপায় বললেন যে আপনি এইগুলি করুন। ভদ্রলোক বললেন আমি করেছি, কিছু লাভ হয়নি। আপনি এই কাজগুলি করুন, হয়েছে, কিচ্ছু হয়নি। তা ডাক্তারবাবু যা কিছুই বলেন, ভদ্রলোক সেই সব কিছু পথ নিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম ভাবে কোনো কিচ্ছু হয়নি। বিফল মনোরথ সেই ভদ্রলোক
ডাক্তারের চেম্বার ছেড়ে আসবেন, তখন ডাক্তারবাবু বললেন যে বসুন। এরকম হয় মাঝে মাঝে, আমাদেরও হয়। আমারও এরকম সময় গেছে যখন আমার প্রবল মন খারাপ, এবং সেই সময় কিচ্ছু ভাল লাগছে না। কখনো আমরা গান শুনেছি, আপনিও যেরকম গান শুনে বই পড়ে বললাম যে আপনার কিছু হয়নি, আমি আপনাকে একটা বই দিচ্ছি, আপনি এই বই পড়ুন। ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়নি, সেই লেখকের সঙ্গে, কিন্তু আমার যখনই মন খারাপ হয় তখন এই লেখকের বই আমি পড়ি, এবং তারপর থেকে আমার মেজাজ একদম দিলদরিয়া, আমার ব্যাগে সব সময় থাকে। বলে ব্যাগ থেকে বার করলেন সেই বই, বই বার করে ভদ্রলোককে দিলেন। ভদ্রলোক দেখলেন, দেখে হালকা হেসে রেখে দিলেন বইটা। বলছে কি হলো, পড়বেন না? এই বই, এ খুব বিখ্যাত লেখক তারাপদ রায়। ভদ্রলোক বললেন, আমি তারাপদ রায়। তারাপদ রায় এরকম একবার মন খারাপের সময়, এটা ইনি নিজেই লিখছেন, তারাপদ রায় যেই ঘটনা আদৌ ঘটেছিল কিনা আমরা বলতে পারবো না, কারণ তারাপদ রায়ের মতো এত সত্যভাষী মানুষ আমরা জীবনে দেখিনি। এবং বিভিন্ন সময়, আজকে মোটামুটি আপনারা হাইলাইটস দেখেওছেন, এবং আজকের বিষয় মন নিয়ে। আমরা শুরুটা যদিও খুব হাসির ছলে এরকম ভাবে করলাম, কিন্তু হয় এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আমরা আমাদের এই আলোচনাটা, যার সঙ্গে আমরা করতে চলেছি, তিনি তার পরিচয় মনোবিদ তিনি বলেন না, তিনি মনোসমাজকর্মী এবং সার্থক নামা। কারণ শুধুমাত্র মানুষের মনের যে রোগ বা তাকে ভালো করা, সেই ব্রত তার একমাত্র ব্রত নয়। এই সমাজ কি করে ভালো থাকবে, সমাজে প্রত্যেকটি মানুষ কি করে ভালো থাকবে, সেই রকম কাজে যারা নিযুক্ত করেছেন নিজেদেরকে, সেই বিরল মানুষদের মধ্যে একজন, আমার খুব অসম্ভব প্রিয় একজন মানুষ, মোহিত রণদীপ। মোহিত কাকু, কেমন আছো? ভালো আছি, তুমি বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি এই তোমার সঙ্গে যখন এই কথাবার্তা হবে, এই সেশন যখন হবে, এরকম যখন ভাবছিলাম, সেই সময় আমি এই যখন প্রশ্নগুলি এরকম কিছু কিছু তো মনের মধ্যে তৈরি করতে হয়, যে কি কিভাবে বিষয়টা এগোনো যেতে পারে। তা আমি ভাবছিলাম যে কেমন শব্দটার মধ্যে মন কথাটা লুকিয়ে আছে, যে খুব আশ্চর্যজনক ভাবে, এবং আমরা নিজেরা খুব স্পষ্টভাবে জানিও না। মানে আমি যখন ছোটবেলায় নিজে যখন পড়েছি, হ্যাঁ, এবং আমার ধারণা সবাই যখন পড়াশোনা করেছে, আমাদের ছোটবেলায় সেই একটা শরীরের ছবি এঁকে দিয়ে সেখানে দেখানো হতো, এটা মাথা, এটা চোখ, এটা বুক, এটা হাত, এটা আঙুল, এরকম ভাবে সবকিছু দেখানো হতো। কিন্তু মন কোথায় থাকে সেটা কখনো কোনো বইতে আমি দেখিনি। মন জিনিসটা কোথায় থাকে, মানে সে কি হৃদয়ে, নাকি মগজে, নাকি সারা শরীর জুড়েই? খুব সঙ্গত প্রশ্ন, এবং এই প্রশ্ন দিয়েই বোধহয় মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হতে পারে। মন কোথায়, এই প্রশ্নের উত্তর দার্শনিকরা খুঁজে চলেছেন বহু যুগ ধরে। দার্শনিকদের কাছে এটা একটা বড় জিজ্ঞাসা, যে মন কোথায়। দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, খুবই বিখ্যাত দার্শনিক, তিনি মনোদর্শন নিয়ে একটা বই লিখেছিলেন। আচ্ছা, একেবারে কি বই, মানে সেটা মনোদর্শন। আচ্ছা, বইয়ের নাম মনোদর্শন, সেটা এখন পাওয়া যায়? পাওয়া যায় হয়তো। আচ্ছা। তো কৃষ্ণচন্দ্রের আরো অনেক বই আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ দিক আর কি। মনোদর্শন তার ভাবনার একটা বড় জায়গা জুড়ে ছিল। তো বহু অন্য দার্শনিকরাও এই মনকে খুঁজে চলেছেন নানান ভাবে, নানান পদ্ধতিতে, প্রাচ্যে এবং পাশ্চাত্যে, সর্বত্র। আমরা দেখেছি যে পরবর্তীকালে যখন মনোবিজ্ঞান বলে একটা বিষয়ে উঠে এলো, ফ্রয়েড তিনি মনোবিজ্ঞান চর্চা শুরু করলেন, মনকে বোঝার চেষ্টা করতে শুরু করলেন। আমরা দেখলাম পাভলভ, তিনিও মন নিয়ে কাজ করলেন। অ্যাডলার, ইয়ুং, পরবর্তীকালে লাকা, এরকম বিভিন্ন মনোবিজ্ঞানী যারা মনকে বোঝার চেষ্টা করেছেন, নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞায় এখনো পর্যন্ত পৌঁছানো গেছে
এমনটা নয়। মন কি, এই প্রশ্নের সর্বজনগ্রাহ্য সংজ্ঞা এখনো তৈরি হয়নি। কিন্তু আমরা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে গ্রাসরুটে কাজ করি, তৃণমূল স্তরে, আমাদেরকে মনকে বুঝে নিতে হয় নিজেদের মতো করে। আমরা একটা মডেলের ওপর ভিত্তি করে মনকে বোঝার চেষ্টা করি। সেই মডেল হচ্ছে বায়োসাইকোসোশ্যাল মডেল। তো এই বায়োসাইকোসোশ্যাল এই কথাগুলোর মধ্যেই মন লুকিয়ে আছে। আসলে যে মন কোনো নির্দিষ্ট প্রকোষ্ঠে আবদ্ধ নয়। মস্তিষ্ক বা হৃদয় বা শরীর, এমন মানে এই পুরো শরীরটার মধ্যেও হয়তো মন নেই, মানে শুধুমাত্র ওই জায়গাটাতেই মন আবদ্ধ নেই। পারিপার্শ্বিক বিভিন্ন একেবারে সব যদি কিছু। বলি যে এই মুহূর্তে আমার মন দার্জিলিং এ রয়েছে, তাহলেও কি সেটা খুব ভুল উত্তর হবে? হুম। নয়। তো মন আমাদের ওরকম ভাবে কোনো জায়গায় আটকে থাকছে এমনটাও নয়। আমাকে যদি জিজ্ঞেস করো যে মন বলতে তুমি কি বোঝো, তাহলে আমি যেটা বলতে পারি ওই মডেলের উপর ভিত্তি করে, যে আমার ভিতরে বেশ কিছু উপাদান আছে। তার মধ্যে একটা হচ্ছে আমার বংশগত বৈশিষ্ট্য বা জেনেটিক লোডিং, যে আমি নিয়ে জন্মেছি, আমার ভেতরে তা রয়েছে। আমার ভেতরে রয়েছে আমার শৈশব অভিজ্ঞতা, যার মধ্যে দিয়ে আমি এসেছি, মেমোরি। মেমোরি, যেটা মস্তিষ্কের কোনো এক প্রকোষ্ঠে হয়তো হার্ড ডিস্কের মধ্যে রয়ে গেছে। আমার শৈশব কৈশোরে গড়ে ওঠা মনের গঠন বা মানসিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমার চিন্তার ধরন, আমার আবেগ প্রকাশের ধরন, আমার দেখার দৃষ্টিভঙ্গি, এই সব কিছু, তাকে আমি মানসিক বৈশিষ্ট্য বলতে পারি। এছাড়া আমার ভেতরে আছে মস্তিষ্ক বলে একটা যন্ত্র, স্নায়ুতন্ত্র আছে, তার নানান ভাগ আছে। আমরা জানি যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এরকম ভাগাভাগি রয়েছে। আর আছে শরীরের ভেতর অনেক রকমের জৈব রাসায়নিক পদার্থ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্নায়ু প্রেরক বা নিউরোট্রান্সমিটার্স। বিভিন্ন হরমোন আছে, তার সঙ্গে স্নায়ু প্রেরক বা নিউরোট্রান্সমিটার্সও আছে। এগুলো হচ্ছে আমার ভিতরের উপাদান। ভিতরের এই উপাদানগুলোর সঙ্গে আমার শরীরের বাইরের জগতের প্রতিনিয়ত একটা আদান প্রদান চলছে। আমার চারপাশে যা কিছু ঘটে চলেছে, সেই সব কিছুর সঙ্গে আমার এই শরীরের ভিতরের উপাদানগুলোর যে প্রতিনিয়ত আদান প্রদান, তার মিথস্ক্রিয়ায় কতগুলো কাজ তৈরি হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে চিন্তা, দ্বিতীয় হচ্ছে আমাদের আবেগ অনুভূতি, তৃতীয় হচ্ছে আমাদের পারসেপশন বা প্রত্যক্ষণ বা পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমার চারপাশের জগৎকে যেভাবে আমি অনুভব করছি, আমাদের আচরণ, আমাদের স্মৃতি, মেমোরি। তো এই পাঁচটা কাজের সৃষ্টি হচ্ছে, এই পাঁচটা কাজের মধ্যে দিয়ে আমরা মনের অস্তিত্বকে খুঁজে পাচ্ছি। যখন আমাদের মন বিগড়োচ্ছে, মনে কোনো অসুবিধা দেখা দিচ্ছে, তখন এই পাঁচটার একাধিক ক্ষেত্রে তার কোনো না কোনো প্রতিফলন ঘটছে, প্রকাশ ঘটছে। আচ্ছা, তুমি এই মন বিগড়ানোর কথা বললে, হ্যাঁ, এখান থেকে আমি একটা জিনিস একটু জানতে চাইবো যে সাধারণত মানুষজন তোমার কাছে যখন আসছে, হ্যাঁ, আমি জানি না তুমি আরো বিস্তারিতভাবে বলতে পারবে, আমি খেয়াল করেছি যে মানুষজনের কি এই মন বিগড়ানো নিয়ে বা মনের রোগ, এইটা নিয়ে তারা কি এখনো যথেষ্ট কনসাস? মানে আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে ধরে নাও আমি এরকম দেখেছি যে হয়তো কারোর হাত ভাঙলো বা পা ভাঙলো বা একটা খুব বড় সড়ো অপারেশন হবে শরীরের, সে কিন্তু ওটিতে যাওয়ার আগে একটা সেলফি তুলে পোস্ট করছে, বা ওটি থেকে বেরিয়ে যে একটা অপারেশন হয়েছে সেই রকম করে। কিন্তু যখন আমি মনোবিদের কাছে যাচ্ছি, আমি বুঝতে পারছি আমার মন খারাপ, আমি মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে,
মনোবিদের কাছে যাচ্ছি, সেখানে অনেকটা চুপি চুপি, যাতে আরো বাকি কেউ জানতে না পারে, যে জানলে লোকে পাগল বলবে বা এইরকম কিছু একটা ভাবে ট্যাগ করে দেওয়া হবে। যে তো এই সার্বিক সচেতনতা, যে আমি যাচ্ছি, আমার মন খারাপ, আমার যেরকম শরীর খারাপ হয় আমার সেরকম মন খারাপ হয়েছে, শরীর খারাপের জন্য আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, মন খারাপের জন্য, মন ভালো করার জন্য আমার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। এই সচেতনতা কি এসেছে, তোমার কি মনে হয়? একটা অংশের মধ্যে অবশ্যই এসেছে। আগের তুলনায় সচেতনতা বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে গত 2 দশক আগেও আমরা দেখেছি যে বহু ভুল ধারণা ছিল, অজ্ঞতা ছিল, এখনো আছে, সব চলে গেছে এমন নয়। সমাজের বিভিন্ন স্তরে রয়েছে অজ্ঞতা, কুসংস্কার, ভ্রান্ত ধারণা, এগুলো রয়েছে। যে মানসিক স্বাস্থ্যের সমস্যা মানেই ধরে নেওয়া যে মানসিক, মানে সে পাগল হয়ে গেছে। যদি কারোকে বলা হয় যে ঘুম হচ্ছে না, আপনি একবার কোনো মনোচিকিৎসকের পরামর্শ নিন। কেউ যদি কারোকে বলে কেন, আমি কি পাগল হয়ে গেছি, প্রথম প্রশ্নটা তার দিক থেকে এটাই আসবে। হুম। তো কোথাও একটা ডিনায়াল বা গ্রহণ করতে না পারা যে আমি মানসিক স্বাস্থ্যের কারণে কোনো চিকিৎসক বা কাউন্সিলর, সাইকোলজিস্ট এদের পরামর্শ নেব, এইটা এখনো পর্যন্ত অনেকেই ভাবতে পারেন না। তার মধ্যে একটা বড় অংশ রয়েছে মধ্যবিত্ত শিক্ষিত আহ, অংশের মানুষ, মানে বরং নিচের তলায়, হুম। সমাজের একেবারে নিচের তলায় এটা নিয়ে কোনো ইনহিবিশন বা জড়তা নেই। তারা কিন্তু অনায়াসে যেতে পারেন। মানে ধরুন মাথা যন্ত্রণা নিয়েও হ্যাঁ। অনায়াসে গিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বলেন যে আমার মাথা যন্ত্রণা করছে। আমরা দেখেছি যখন মদনপুরে মানুষে হুম। প্রচুর মানুষ আসতেন, একেবারে গ্রাম থেকে, যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত, সেই পরিবারের মানুষ, তাদের কোনো জড়তা লক্ষ্য করতাম না। মানে এবং বাকি সবাই জানে তারা আসছেন। আসছেন। আচ্ছা। তাদের গ্রামের মানুষজনও জানেন যে মাথা যন্ত্রণা হলে ওখানে গেলে পরে ঠিক হয়ে চিকিৎসা যাবে। আছে, ওখানে ডাক্তার বসে, এইটুকু তারা জানতেন। হুম। আমরা একটা সেকশন, যারা আর কি বলা যায় যে উচ্চবিত্ত সম্প্রদায়, তাদের মধ্যেও একটা অংশের মধ্যে কারণে অকারণে অনেক সময় তারা কাউন্সিলর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে থাকেন প্রয়োজনে। অনেক সময়তে অ্যাপ্রিহেনশনের জায়গা থেকে বা অনেক দূর, অনেক দূরের কথা অনেক আগে ভেবে নিয়েও তারা যান। তো অনেক সময়তেই প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে হয়তো অল্প কিছু কথাবার্তাতেও সামাল দেওয়া যায়। তো তাদের মধ্যে জড়তা তুলনামূলক কম, কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত একটা অংশের মধ্যে জড়তা এখন যথেষ্ট রয়েছে এখনো পর্যন্ত মানসিক স্বাস্থ্য। এই মানে তুমি যখন বলছিলে যে একদম নিচু শ্রেণী মানে নিম্নবিত্ত, আমি বিত্তর দিক থেকে বলছি, যে তারা খুব সহজেই যাচ্ছেন, আমার তখন মনে পড়ছিল যে খুব সম্প্রতি কয়েক মাস আগে নওয়াজুদ্দিন সিদ্দিকী, বলিউডের একজন অভিনেতা, তিনি একটা ইন্টারভিউতে তিনি বলছেন যে মন খারাপ হচ্ছে বড় লোকদের অসুখ। এবং আমি দেখেছি সমাজের স্তরেও এই ধারণাটা অনেকের রয়েছে। হ্যাঁ, তিনি তারপরে যখন তাকে নিয়ে কাউন্টার করা হয়, তিনি পরে আবার একটা বিবৃতি দেন যে যারা আর্থিকভাবে নিচু শ্রেণীর, যারা নিম্নবিত্ত, তাদের যদি মন খারাপ হয়ও, তারা সেই বিলাসিতাটা অ্যাফোর্ড করতে পারেন না। মন খারাপ অনেকের ধারণা এখনো একটা বিলাসিতা, মানে কারোর যদি মন খারাপ হয় তখন অনেকে এরকম ভাবে বলে যে হ্যাঁ মানে তুই বড় নিকুপুসু বা একটু খুব আদরে মানুষ হয়েছিস, সেই জন্য তোর মন খারাপ। মানে এই সমাজে যখন তুমি এসেছো, তোমাকে স্ট্রাগল করতেই হবে এবং সমাজের চাপ তোমাকে সহ্য করতেই হবে, তুমি করতে পারছো না মানে তুমি লুজার। যা মানে এটা ভ্রান্ত তো অবশ্যই। হ্যাঁ, যে তুমি এক্ষুনি বলছিলে যে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা, কুসংস্কার, তার মধ্যে এটা বোধহয় একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, অবশ্যই। এবং পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, সাম্প্রতিক বর্তমান না? না, অতীতের প্রাক্তন আচ্ছা।
মুখ্যমন্ত্রী, তারও ধারণা ছিল যে মন খারাপ টারাপ গরিবদের হয় না, বড় লোকদের বিষয়। আচ্ছা। এখন এই বিষয়টা নিয়ে যেটা বলার, যে কোথাও একটা অজ্ঞতা কাজ করে, না জানা কাজ করে। হুম। ঘটনা হচ্ছে যে আমি যখন প্রথম মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে শুরু করি, পড়াশোনার পর্বে যখন আছি, তখন ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিতে আমাদের ইন্টার্নশিপে যেতে হতো। তখন ইন্টার্নশিপ শব্দটা চালু হয়নি, কিন্তু তখন আমরা ওখানে যেতাম। ওখানে তখন ডাক্তার অরবিন্দ নারায়ণ চৌধুরী ছিলেন ওখানকার এইচওডি, এবং তিনি তখন একটা বিশেষ দায়িত্বে ছিলেন একটা প্রজেক্টের। সুন্দরবন অঞ্চলে তখন পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ এমনিতেই যেখানে আত্মহননের ঘটনা ভারতবর্ষের মধ্যে অনেক বেশি পরিমাণে ঘটে, অনেক বেশি সংখ্যায় ঘটে। আচ্ছা, এই সারা দেশের মধ্যে? হ্যাঁ, বিশেষ করে কম বয়সীদের মধ্যে। আচ্ছা। ওভারঅল এখন কি তথ্য বলা মুশকিল, তার কারণ হচ্ছে যে গত বেশ কয়েক বছর না বলা ভালো, প্রায় বছর 15 সেন্সেক্স এর কোনো রিপোর্ট? এনসিআরবির কাছে প্রয়োজনীয় তথ্য রাজ্য সরকারের কাছ থেকে পৌঁছচ্ছে না। তার ফলে এনসিআরবি এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছেন না। এটা একটা বাস্তবতা। তো ঘটনা এটাই যে সুন্দরবন অঞ্চলে কারা আত্মহত্যা করতেন, কারা থাকেন সুন্দরবন অঞ্চলে, বেশিরভাগই একদম সমাজের নিচের তলার মানুষ। আর্থিক দিক থেকে? সুন্দরবনে তখন পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মানুষ আত্মহত্যার শিকার হতেন, এবং তারা খুব স্বাভাবিকভাবেই একদম নিচের তলার মানুষ। আত্মহননের অন্যতম কারণ বিষণ্ণতা। বিষণ্ণতা একটা মনের অসুখ, সাধারণ মন খারাপের থেকে যা একেবারেই আলাদা। তো এই তথ্য জানা দরকার প্রথমত। যারা সমাজের বিভিন্ন স্তরে এই বিষয়গুলো নিয়ে মতামত দেবেন, আমরা আশা করব যে তারা আরেকটু জেনে বুঝে এ ধরনের সংবেদনশীল। কোনো মন্তব্য করুন। আচ্ছা, তুমি বললে যে অন্যান্য মন খারাপের থেকে আত্মহত্যা একটা আলাদা বিষয়, যে মন খারাপ এবং বিষণ্ণতা বিষণ্ণতা দুটো আলাদা জিনিস। এই দুটো যদি আরেকটু ব্যাখ্যা করো। সাধারণ মন খারাপের মধ্যে দিয়ে আমরা সকলে যাই, অল্প সময়ের জন্য নানান কারণে আমাদের মন খারাপ হয়, আবার সে মন খারাপ আমরা কাটিয়ে উঠি, তাই তো? খুব সম্প্রতি উৎসবের পর্ব গেল, উৎসবের পর্ব কেটে যাওয়ার পর, মানে উৎসবের পর্বে অনেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, হুম। যারা ঘুরে এসেছেন তাদের মনে তখন এক ধরনের একটা ঘুরে আসার ভালো লাগাও রয়েছে, আবার মন খারাপও আছে, চলে আসতে হলো অল্প সময়ের মধ্যে, তার জন্য মন খারাপ হয়। কাছের মানুষজন সব দলে দলে ছিলেন, তারা যে যার নিজেদের জায়গায় ফিরে গেলেন, তার জন্য মন খারাপ হয়। হুম। চারপাশে আলো ঝলমল করতো, হঠাৎ করে সব অন্ধকার হয়ে এলো, মন খারাপ হয়। নানান কারণে মন খারাপ আমাদের হয়, আবার সেই মন খারাপ অল্প সময়ের মধ্যে আমরা কাটিয়ে উঠি, দু একদিনের মধ্যে কাটিয়ে উঠি। কেউ কোনো একটা খারাপ কথা বলে দিল, তাতে আমাদের মন খারাপ হলো, দু একদিনের মধ্যে সেটা আমরা কাটিয়ে উঠি, ভুলেও যাই কি বললো, তাই তো? হুম। কিন্তু বিষণ্ণতা হচ্ছে যে মন খারাপের মাত্রা বিষণ্ণতায় অনেক বেশি তীব্র থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আর মন খারাপের ব্যাপ্তিও অনেক দিন ধরে চলতে থাকে। তার সঙ্গে যেটা হয় যে মন খারাপের মাত্রাটা এতটাই তীব্র থাকে যে কোনো কিছুই সেই সময় ভালো লাগে না, অন্য সময় যেগুলো ভালো লাগতো সেগুলোও আর আকর্ষণ করে না। ধরা যাক যে গান শুনতে ভালো লাগতো, বই পড়তে ভালো লাগতো, গল্পের বই, হুম। সেগুলো তখন ভালো লাগছে না। ভালো লাগছে না কাছের কোনো মানুষের সঙ্গে আড্ডা দিতে বা গল্প করতে। ওই সময় শরীরের এনার্জি মনে হচ্ছে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, কোনো মোটিভেশন থাকছে না কোনো কিছু করার, কোনো ইনিশিয়েটিভ নেওয়ার। তার সঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে
ওই সময়ে মনের মধ্যে হতাশা, অসহায়তার বোধ ক্রমশ বাড়ছে। চিন্তা প্রক্রিয়া ধীরে ধীরে নেগেটিভ খাতে একটা বইতে শুরু করছে। ঘুম হয় মাঝরাতে বা ভোর রাতে ভেঙে যাচ্ছে, এমনটা দেখা যায়, কিংবা ঘুম আসতে চাইছে না। অনেক সময় দিনের বেলা সারাদিন চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে, আলো সহ্য হচ্ছে না, শব্দ সহ্য হচ্ছে না। বেশি শব্দ হলে পরে মনের মধ্যে মনে হচ্ছে যেন কেউ বুকের ভেতরে শব্দটা করছে। আর যেটা ওই যে নেগেটিভ চিন্তার কথা বললাম, যে নেতিবাচক চিন্তা মনের মধ্যে ঘিরে ধরছে, কি চিন্তা আসছে? প্রথম যেটা মনে হচ্ছে যে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, কিছুই হলো না জীবনে, ওয়ার্থলেস মনে হচ্ছে নিজেকে। যা কিছু খারাপ ঘটেছে সব বিপত্তির জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছে। এরপরে যে ভাবনাটা আসছে সেটা হচ্ছে যে আমি সম্পূর্ণ একা, আমার পাশে কেউ নেই, কেউ বোঝে না আমাকে, এই সব কাছের মানুষেরাও বোঝে না যাদের বোঝার কথা। এরপরে যে ভাবনাটা আসছে, আমার সামনেটাও অন্ধকার, আর কিছু হওয়ার নেই, এভাবেই হয়তো শেষ হবে সব। এবং এখান থেকে একটা সময় কারোর কারোর মনে এই ভাবনাও আসছে, তাহলে থেকেই বা কি হবে? সেই ভাবনাই তাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে আত্মহননের ভাবনার দিকে। এটা বিষণ্ণতা, আচ্ছা, যা সাধারণ মন খারাপের থেকে একেবারেই আলাদা। আচ্ছা, আত্মহত্যা নিয়ে আমি এরকম একটা, এটা আমি জানি, মানে ভ্রান্ত ধারণা এরকম একটা প্রচলিত আছে। এরকম বলা হয় যে, এবং অনেকে মানে যারা খুব পণ্ডিত মানুষ, মানে শিক্ষিত, তারা অনেকে বলেছেন যে যে আত্মহত্যা করতে যাচ্ছে সে কখনো জানিয়ে আত্মহত্যা করে না। যে এটা কি সত্যি? আহ প্রথম কথা হচ্ছে যে যারা আত্মহত্যার পথ বেছে নেন, তারা নানান ভাবে বলার চেষ্টা করেন, সেটা কি আমরাই রকম? বুঝতে পারি না। মানে আমাদের চারপাশের মানুষজন, আমরা বুঝতে পারি না, আমাদের অসংবেদনশীলতার কারণেই হয়তো। অনেক সময় বলা হয় যে আত্মহত্যার কথা বলছে, সে কখনো মরবে না, এরকম একটা ধারণাও রয়েছে। হুম, আমরা বলি যে যদি কেউ জীবন সম্পর্কে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করে, সেটাকে 100 ভাগ গুরুত্ব দিতে হবে। এটা এক। দ্বিতীয়ত, অনেকে দেখবেন, মানে যারা এই আত্মহননের পথ বেছে নিচ্ছে, তারা বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকে। অন্যর কাছ থেকে নেওয়া জিনিস একে একে ফেরত দিতে শুরু করা, বকেয়া কাজগুলো একে একে সেরে ফেলতে চেষ্টা করা, বিভিন্নভাবে তাদের হাব ভাব আচরণ এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে থাকে, ক্রমশ নিজেকে গুটিয়ে নেওয়া, এগুলো লক্ষ্য করা যায়। সামাজিক, পারিবারিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, হুম। বিষণ্ণতার লক্ষণ। কিন্তু একই সঙ্গে এই বিষণ্ণতার মধ্যে আত্মহননের উপাদানও থাকতে পারে। মন খারাপ কি অবচেতনে হতে পারে? মানে আমার মন খারাপ হয়েছে কিন্তু আমি টের পাচ্ছি না, এরকম কি হতে পারে? মন খারাপ হলে পরে তার নানান প্রকাশ থাকে, আহ আমাদের চিন্তা ভাবনায়, আমাদের আবেগ অনুভূতিতে, আমাদের আচরণেও মানে সেটা আমি হয়তো বুঝতে পারছি না, অন্য কেউ বুঝতে পারছে, এরকম হতে হতে পারে। পারে, হতে পারে। আমি আমি হয়তো অ্যাকসেপ্ট করতে পারছি না, মেনে নিতে পারছি না। স্বাভাবিক থাকার চেষ্টা আমি করছি। যে হয়তো খুব অল্প অল্প কারণে রেগে যাচ্ছি, খুব সামান্য কারণে রেগে যাচ্ছি, রেগে গিয়ে ভয়ঙ্কর ভাবে রাগটাকে প্রকাশ করছি, ছোট ছোট বিষয়ে রিয়াক্ট করা। তার মানে হচ্ছে যে কোথাও আমার ভেতরে ফ্রাস্ট্রেশন টলারেন্স লেভেল কমে যাচ্ছে।
আমার ভেতরে খুব দ্রুত হতাশা চলে আসছে, খুব দ্রুত আমি হতাশ হয়ে পড়ছি। এটাও বিষণ্ণতার একটা লক্ষণ, যেটা বাইরে থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ভেতরে ভেতরে বিষণ্ণতা চলছে। কম বয়সীদের মধ্যে উদ্ধত আচরণ যেটা আমরা অনেক সময় দেখি, সেক্ষেত্রে বিষণ্ণতা থাকতে পারে। কম বয়সীদের বলতে আমি বলতে চাইছি একদম 6 বছর থেকে 18 বছর, এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে বিষণ্ণতা, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে ডিসরাপটিভ মুড ডিসরেগুলেশন ডিসঅর্ডার। এমন এই বিষণ্ণতাতে মন খারাপের মাত্রা তীব্র থাকে, তার সঙ্গে রাগ, উদ্ধত আচরণ, বিভিন্ন জনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো থাকে। আচ্ছা, মন কি মেজাজ যাকে বলে। মন খারাপ এটা তো কোনো স্বাভাবিক নয়, মানে আমি যখন মন খারাপ অস্বাভাবিক, স্বাভাবিক, না আমি বলতে চাইছি বিষণ্ণতা হ্যাঁ বিষণ্ণতা, হ্যাঁ সেটা তো স্বাভাবিক নয়, মানে আমি স্বাভাবিকভাবে যেভাবে আমার জীবনযাত্রা তার থেকে অস্বাভাবিক কিছু হলে সেইটাকে আমি মন খারাপ বা বিষণ্ণতা হিসেবে ধরে নিচ্ছি। আমি বিষণ্ণতাকেও অস্বাভাবিক শব্দটা বলবো না। আচ্ছা, বিষণ্ণতা একটা অসুখ, অসুখ। বিষণ্ণতা একটা মনের সমস্যা, কেমন? কিন্তু অস্বাভাবিক এই কথাটা বলাটা বোধহয় ঠিক না। বিষণ্ণতা মানুষের হয়, হুম। মানুষ বিষণ্ণতায় আক্রান্ত হন। আমি যে জায়গা থেকে মানে প্রশ্নটা করতে চাইছি সেইটা হচ্ছে যে মানে এই স্বাভাবিক অস্বাভাবিক এই শব্দগুলো তো আপেক্ষিক। হ্যাঁ, আমাদের পেট খারাপ হলে কি পেটকে অস্বাভাবিক বলি? হ্যাঁ মানে অসুখ, পেটের অসুখ পেটের হয়েছে। অসুখ হয়েছে হ্যাঁ, বলি, মানে তাই না? অন্যান্য সময় পেটটা আমার যেরকম ছিল এখন সেরকম নেই। নয়। হ্যাঁ, তো সেটা তো একটা সাময়িক একটা পরিস্থিতি, হ্যাঁ সাময়িক একটা সেটাকে পরিস্থিতি। অস্বাভাবিক লেভেল আমরা দিই না। হ্যাঁ, এবার আমার প্রশ্নটা হচ্ছে যে হয়তো কোনো একটা বাচ্চা, কোনো একটা শিশু জন্মেছে, হ্যাঁ সে তিরিক্ষে তার কোনো একটা বৈশিষ্ট্য তার জন্য সে জন্ম থেকেই তিরিক্ষি মেজাজে রয়েছে। হ্যাঁ, বা যে সে সবসময় বীতশ্রদ্ধ, এমনিও যা ঘটনা ঘটনা ঘটছে যে খুব যে আনন্দে থাকার কথা সেরকমও নয়, যে সে এমনি খুব বিরক্ত, এবারে সে সারা জীবন ধরে সে বিরক্তিটা বয়ে নিয়ে যাচ্ছে, তখন তার কি চিকিৎসা করার প্রয়োজন আছে? যদি দেখা যায় যে তার ওই তিরিক্ষি মেজাজ তাকে কষ্ট দিচ্ছে, আচ্ছা, মানে প্রথমত তিরিক্ষি মেজাজের কারণে সব থেকে বেশি কষ্ট তো সেই মানুষটিই পায় যার ওই মেজাজটি আছে। হুম। এবং ওই তিরিক্ষি মেজাজের কারণে অন্যদের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে, সে ক্রমশ একা হতে থাকে, হুম। তাই না? দুর্বাসা তিনি তো খুব জ্ঞানী মানুষ ছিলেন, ঋষি ছিলেন, পুরাণের চরিত্র। তো সেই চরিত্রটি ক্রমশ একা হয়েছেন, এবং দুর্বাসা যে নাম, এই নামটা আসলে একটা বিশেষণ, এটা বিশেষ্য নয়, তাই নয় কি? হ্যাঁ, দুর্বাসা মানে দুর্মুখ আর কি, যার মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না, অভিশাপ শব্দ। সেখান থেকেই দুর্বাসা। হ্যাঁ। কিন্তু তার আসল নাম আমরা জানিও না, হয়তো বলতে পারবেন যারা পুরাণ বিশেষজ্ঞ, তারা যে আসল নাম কি ছিল তার। দুর্বাসা তো পরবর্তীকালে বিশেষিত উপাধি দেওয়া হয়েছেন, হয়েছে তাকে, একটা বিশেষিত বলা হয়েছে, হয়েছে। হ্যাঁ, ওই নামে পরিচিত হয়েছেন যে দুর্মুখ। তো আমাদের চারপাশেও যদি আমরা দেখি আর কি, যে এইটার মধ্যে দিয়ে যিনি যান, এই তিরিক্ষি মেজাজের মধ্যে দিয়ে, তার এই তিরিক্ষি মেজাজ তাকে যেমন কষ্ট দেয়, অন্যদেরও কষ্ট দেয়। তখন অবশ্যই প্রয়োজন হয় কোনো একটা সাহায্যের, সেটা কাউন্সেলিং হতে পারে, কখনো বা হয়তো ওষুধেরও প্রয়োজন হতে পারে। মানে মন খারাপের কি কোনো স্তর আছে? মানে তুমি এক্ষুনি যে বলছিলে, হ্যাঁ মানে আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে আমি হয়তো দেখলাম যে আমার জ্বর হয়েছে, যে সামান্য একটু জ্বর, আমি নিজে জানি যে আমি একটু জলে ভিজেছি, বৃষ্টিতে ভিজেছি, এই জ্বর 2 দিন পরে সেরে যাবে। কিন্তু আমি হয়তো কোনো কাজ করতে গিয়ে আমার হাতটা ভাঙলো, আমি জানি যে এটা কোনো মতেই সারবে না, আমাকে সার্জনের কাছে যেতে হবে, সেই রকম। তা মন খারাপের মানে কি দেখে আমি বুঝবো যে এবারে হচ্ছে এই বিষয়টা খুব গুরুতর এবং আমাকে যেতে হবে, যে
একজন মনোবিদের কাছে কনসাল্ট করতে হবে, নাকি এটা আমার মানে ঠিক আছে হয়ে যাবে? মন খারাপের থেকেও আমি বলবো বিষণ্ণতার। হুম। বিষণ্ণতাকে এমনিতে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার। অর্থাৎ অল্প মাত্রার বিষণ্ণতা, মাঝারি মাত্রার এবং বেশি মাত্রা, বেশি অতিমাত্রা। মাত্রার বা গুরুতর বিষণ্ণতা। কম মাত্রার বিষণ্ণতা বা অল্প মাত্রার বিষণ্ণতা যেটা মাইল্ড ডিপ্রেশন। মাইল্ড ডিপ্রেশনে যেটা হয় যে মন খারাপ লাগা থাকে, চোখে জলও আসে, বিরক্তিও হয়, কিন্তু তাতে অন্যদের সঙ্গে খুব সম্পর্ক খারাপ হয়ে যায় এমনটা নয়। কখনো আবার একটু ঠিকও থাকে মনটা, কিন্তু বেশিরভাগ সময় একটা লো মুড কাজ করতে থাকে। ব্যক্তিগত এরকম। কাজকর্মগুলো স্বাভাবিকভাবে চলতে থাকে। নেগেটিভ চিন্তা খুব বেশি আসে না এক্ষেত্রে। কাজকর্ম করার মতো এনার্জি থাকে, ঘুম মোটামুটি ঠিকঠাক থাকে, খিদে ঠিক থাকে, কিন্তু মনের মধ্যে খারাপ লাগাটাও একটা চলতে থাকে। এই ক্ষেত্রে বলা হয় যে ওষুধের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে ওষুধ ছাড়াই বিষণ্ণতাকে সামাল দেওয়া সম্ভব। কাউন্সেলিং এর সাহায্যের দরকার হয়, কখনো কখনো থেরাপি লাগে, বিভিন্ন ধরনের সাইকোথেরাপি, যেগুলো বিষণ্ণতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মডারেট লেভেলের যে বিষণ্ণতা, সেক্ষেত্রে যেটা হয় যে এনার্জি কাজ করে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, তেমন কোনো মোটিভেশন থাকে না, মন খারাপের মাত্রাটা একটু বেশি থাকে, ভালো লাগে না কোনো কিছু, বিরক্তির রাগও থাকতে পারে, একটা অসহায় বোধও কাজ করে মনের মধ্যে, একা মনে হয় নিজেকে অনেক সময়তেই। কিন্তু খুব নেগেটিভ ফিলিংস আসে বা থটস আসে এমনটা নয়, মাঝে মধ্যে আসে নেগেটিভ থটস, আবার সেটা কেটেও যায়। সুইসাইডাল থটস সচরাচর মডারেট ডিপ্রেশনে আসে না। ঘুম খানিকটা এফেক্টেড হয়, খিদেও কিছুটা প্রভাবিত হয় কখনো কখনো, কিন্তু সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে সুইসাইডাল থটস আসতে শুরু করে। সাইকোমোটর রিটার্ডেশন, মানে কোনো এনার্জি শরীরে থাকে না, একেবারে মনে হয় যেন এনার্জি নিঃশেষ হয়ে গেছে। নেগেটিভ চিন্তাগুলো অনেক বেশি মাত্রায় আসতে শুরু করে মনের মধ্যে। এই মডারেট এবং সিভিয়ার এই দুটো ক্ষেত্রেই ওষুধের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে কাউন্সেলিং, প্রয়োজনীয় সাইকোথেরাপি। এখনো অনেকে ওষুধ নিতে ভয় পান, যে ওষুধ ছাড়া শুধু কাউন্সিলিং এ যদি সারিয়ে দেওয়া যায় তাহলে ভালো। ওষুধ নিলে তার বিভিন্ন রকম সাইড এফেক্টস আছে বলে মনে করা হয়, এটা কতটা সত্যি? ঠিক, ওষুধ নিলে সাইড এফেক্ট আসতে পারে। আমি যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক নিই জ্বর হলে পরে, জ্বরের মূলে থাকে কিছু ইনফেকশন শরীরের ভেতর, কোনো একটা সংক্রমণ হচ্ছে বলে জ্বর হচ্ছে, সেই সংক্রমণকে সামাল দেওয়ার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক। এবার সেই অ্যান্টিবায়োটিক আমার ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে, আমার ক্ষেত্রে কোনো একটা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। আমি কি করব সেক্ষেত্রে? অবশ্যই চিকিৎসকের কাছে আবার বলবো যে এই ওষুধে আমার এই অসুবিধা হচ্ছে। তখন যিনি চিকিৎসক তিনি বুঝবেন যে না, এই ওষুধটা তাকে দেওয়া যাবে না, বিকল্প অন্য ওষুধের কথা ভাববেন তিনি। এটাই তো হওয়ার কথা। হ্যাঁ। মনোচিকিৎসার ক্ষেত্রেও একই রকম। সব ওষুধ সব মানুষের জন্য একই রকম ভাবে কার্যকর নাও হতে পারে। একই রকম অ্যান্টিডিপ্রেসেন্ট আমার ক্ষেত্রে যেটা কার্যকর, অন্য আরেকজনের ক্ষেত্রে নাও হতে পারে।
আবার তার ক্ষেত্রে যেটা কার্যকর সেটা আমার ক্ষেত্রে নাও হতে পারে। এইটা যতক্ষণ না তাকে দেওয়া হচ্ছে ততক্ষণ কারোর পক্ষেই বোঝার উপায় নেই। এবং যে আজকের দিনে যে ধরনের সাইড এফেক্টস হয় সেটা খুব সামান্য, খুবই সামান্য। হয়তো কারোর একটু ডায়রিয়া মতো হলো, কারোর হয়তো পেটের মধ্যে অস্বস্তি বোধ হলো, কারোর হয়তো নসিয়া হলো, গা গোলানো ভাব, এই ধরনেরই খুব গুরুতর সাইড এফেক্ট হচ্ছে এটা। পার্মানেন্ট ড্যামেজ কোনো কিছু। ডিপ্রেশনের জন্য যে ওষুধ দেওয়া হয় তাতে অন্তত সেটা হয় না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমার হয়তো কোনো বন্ধু বান্ধবের মন খারাপ, আমি বুঝতে পারছি যে তার মন খারাপ। এখন আমার কোনো রকম কোনো ট্রেনিং নেই, হুম, এবং আমি যে জানি না কিভাবে কি কথা বললে বা কি কি রকম ভাবে তাকে তার মন ভালো করা যায়। কিন্তু আমি তার শুভাকাঙ্ক্ষী, এবং আমি সেই জন্য চেষ্টা করলাম তার মন ভালো করার জন্য। কিন্তু দেখা গেল যে তার একজন মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন ছিল। আমি চেষ্টা করলাম, যেটা আমি ধরে নাও, আমি জানি না কোয়াক শব্দটা এখানে ব্যবহার করা যায় কিনা, হ্যাঁ, কিন্তু আমি সেই হাতুড়ে মনোবিদ হয়ে, হ্যাঁ, আমি হয়তো তার মানে এটা কতটা যুক্তিসম্মত, কারণ অনেকেই দেখেন যে যখন তার বন্ধু কোনো রকম বিপদে আছে বা মন খারাপ আছে, স্বাভাবিকভাবেই আমিও তখন চেষ্টা করেছি তাকে বিভিন্ন রকম ভাবে কথা বলে। এবং এখন ফেসবুকের যুগে এরকম অনেক পোস্ট বিভিন্ন রকম হয় যে আপনার যদি একা লাগে, আপনি আপনার মন খারাপের কথা আমাকে বলতে পারেন, আমি সবসময় এইরকম এরকম ইত্যাদি। হ্যাঁ, কিন্তু যখন আমি এই অফার করছি যে আমাকে বলতে পারেন, তখন আমাকে কিন্তু জানতে হবে যে আমি কি করতে পারি এবং কি করতে পারি না। কেমন? এটা জানাটা খুব জরুরি। এটা একটা ট্রেনিং এর পার্ট। ওইভাবে অফার করাটা বিপজ্জনকও হতে পারে। মানে প্রথমত অন্য একজন তার মনের কথা বলবেন, কিন্তু আমি আমার জ্ঞানের জায়গা থেকে আমি তাকে যদি পরিচালিত করার চেষ্টা করি, এতে বিপরীত হতে পারে। এটা বোঝা দরকার। এক, কাউন্সেলিং বলতে আমরা যেটা বুঝি মূলত শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো কথা না বলেও, মানে আমরা যেটা বলি যে একটু তার মনের কথাটা দরদ দিয়ে শোনার মানুষ যদি থাকে আশপাশে, তাকে হ্যাঁ তে হ্যাঁ বলতে হবে না, না তে না বলতে হবে না, তাকে জাজ করতে হবে না, কিন্তু শুধুমাত্র বন্ধুর কথাটা মন দিয়ে একটু ধৈর্য ধরে দরদের সঙ্গে শোনা, বোঝার চেষ্টা করা কি বলতে চাইছে, এবং তাকেই বলা যে কি করা যেতে পারে। যদি মনে হয় যে এইটা শুধুমাত্র বলার মধ্যে দিয়ে তিনি রিলিফ পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে না, বলছেন খানিকটা হালকা লাগছে, কিন্তু আরো কিছু প্রয়োজন আছে, সমস্যার গভীরতা রয়েছে, সেটাকে সামাল দিতে হয়তো প্রফেশনাল সাহায্যের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে নিজের দায়িত্বে না রাখাই ভালো। এখানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে মন খারাপ কি ছোঁয়াচে? মানে আমার বন্ধুর মন খারাপ, সেই থেকে ক্রমাগত হয়তো আমারও সেই বিষয়গুলি শুনে বা ইয়ে করে আমারও মন খারাপ হলো। এটা প্রথম কথা হচ্ছে যে এই জন্যই মানে কোনো একজনের জীবনের দুঃখের কাহিনী শুনতে শুনতে অন্যজন যদি আনট্রেন্ড হন, তাহলে তার মনের মধ্যে প্রভাব পড়তে পারে, বিষণ্ণতা তৈরি করতে পারে। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণের মধ্যে দিয়ে যান, তাদের জানতে হয় সিম্প্যাথি এবং এমপ্যাথির তফাৎ। তো সিম্প্যাথাইজ করতে গেলে পরে তার অনুভূতিটাকে যদি আমি সহানুভূতির সঙ্গে সামাল দিতে যাই, তাহলে আমি বিষণ্ণতায় আক্রান্ত হতে পারি। কিন্তু এমপ্যাথি বা সমানুভূতিতে আমি তার অনুভূতিকে তার জায়গা থেকে আমি স্পর্শ করব, কিন্তু আমি আবার নিজের জায়গায় ফিরেও আসবো। খানিকটা পেন্ডুলামের মতো, ঘড়ির পেন্ডুলাম যেমন করে স্পর্শ করে আবার তার নিজের জায়গায় ফিরে আসে, ঠিক সেরকম ভাবেই
এটা একটা প্রশিক্ষণের বিষয়। এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যারা যান তারা জানেন সেটা কিভাবে করতে হয়। আমার মন খারাপ হয়েছে, যে আমি জানি যে আমার হয়তো যে শরীর যখন খারাপ হচ্ছে আমার, যে হয়তো দেখা গেল যে আমি বুঝতে পারছি যে কিছু এক্সারসাইজ করলে, যে ফ্রি হ্যান্ড ট্রেনিং আমরা যা যা বলি সেই রকম করলে আমার শরীরটা একটুখানি ঠিকঠাক হবে। মনটাকে ভালো রাখার জন্য সেরকম কি কোনো চর্চা আছে, মনের চর্চা, যা করে করে ক্রমাগত মনটাকে ভালো অবস্থায় রাখা যায়? অনেক কিছু করার থাকে। প্রথমত মন খারাপের কারণটাকে বোঝার দরকার হয়, কি কারণে মন খারাপ হচ্ছে। দ্বিতীয়ত তার পরিবেশ সেখানে কতটা ভূমিকা নিচ্ছে, পরিবেশের ভূমিকা থাকে। তার নিজের বড় হয়ে ওঠার মধ্যে সমস্যার কারণ লুকিয়ে থাকতে পারে, তার নিজের চিন্তা ভাবনার মধ্যে কারণ লুকিয়ে থাকতে পারে। সেই জায়গাগুলোকে আগে চেনার দরকার হয়। ওটা না চিনলে পরে যে কি কি কারণে তার মন খারাপের মাত্রাটা তীব্রতার চেহারা নিচ্ছে, বিষণ্ণতায় ঢুকে পড়ছে, তার কারণগুলোকে প্রথম বুঝতে হয় আমাদের। এই কারণগুলোকে যদি বুঝতে না পারি তাহলে তাকে খুব সাহায্য করা মুশকিল, তাকে বের করে আনতে পারাটা মুশকিল। কিন্তু যদি বলেন যে একদম ফার্স্ট এড কি হবে, মন খারাপের ফার্স্ট এড কি হবে, একটা হচ্ছে তার মনের কথাটা বলার একটা স্পেস তৈরি করা। যে আমরা কোনো রকম জ্ঞান না দিয়ে খুব দরদের সঙ্গে তার মনের কথাটা মন দিয়ে শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং আমি যে খানিকটা অনুভব করতে পারছি অন্তত এই ফিডব্যাকটা দিতে পারবো। এটা করা, এবং তার মন খারাপের মাত্রার গভীরতা খানিকটা অনুভব করতে পারলে তাকে রাজি করানো চিকিৎসার বিষয়। কারণ এক্ষেত্রে মন খারাপ এমন একটা, বা বিষণ্ণতা, আমি মন খারাপ বোঝার জন্যই বলছি, কিন্তু বিষণ্ণতা এমন একটা অসুখ যেটা আমরা কোনো ঝুঁকি নিই না। আমরা বিষণ্ণতার মাত্রা বুঝে আমরা চিকিৎসকের কাছে রেফার করি। তার কারণ এক্ষেত্রে ওষুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষণ্ণতা একটা ফেটাল ইলনেস, যেটা থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সুইসাইডের মাধ্যমে। তো যদি সুইসাইড প্রিভেন্ট করতে হয়, আটকাতে হয়, তাহলে অবশ্যই কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে পাঠানো দরকার হয় একটা পর্বের পর। আমি মানে সেটা তো হলো আমি মনোবিদের কাছে আমি যাচ্ছি। আমি বলছি আমি নিজে নিজে যদি আমার মনে হয় যে মানে শরীর চর্চার মধ্যে যেমন নিজের শরীরটাকে মোটামুটি ব্যায়াম করলে, এক্সারসাইজ করলে সেই রকম ভাবে মনটাকে, তেমনি মেডিটেশন বা অন্য কোনো রেগুলার কোনো চর্চার মধ্যে কি, যেখানে হচ্ছে যে আমার মনটাকে শেপ করা আমি বলবো না, কিন্তু অন্তত যাতে খুব সামান্য সামান্য কারণে, যে আমার অনেক সময় হয় যে মন ডাইভার্ট হয়ে যাচ্ছে বা অল্পেতেই মন খারাপ হচ্ছে, সেই বিষয়গুলোকে কি কোনো রকম চর্চার মাধ্যমে কন্ট্রোল করা যায়? প্রথম কথা হচ্ছে যে কিছু জিনিস নিশ্চয়ই আমাদের সাহায্য করে। একটা হচ্ছে যে আমাদের একটা কোনো কাজের মধ্যে থাকা, সেটা যে বয়সে যে কাজটা প্রয়োজন। একজন পড়ুয়ার বয়সী যারা, তাদের পড়াশোনার মধ্যে থাকা, যারা পড়ুয়ার বয়স পেরিয়ে এসেছেন তারা কোনো একটা কাজের মধ্যে থাকা, পেশাগত কাজ, ব্যস্ত তার রাখা না। সঙ্গে সামাজিক মেলামেশার জগৎটাকে তৈরি করা, যেখানে কিছু মানুষের সঙ্গে কথোপকথন, আদান প্রদানের জায়গা তৈরি হয়। কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা হোক বা ব্যায়াম হোক, শরীরচর্চা হোক, নাচ হোক, সাঁতার হোক, এই ধরনের কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা। রিক্রিয়েশনের জন্য খানিকটা সময় বার করা, যে সময়টা আনন্দের, ভালো লাগার কোনো কিছুর মধ্যে আমি থাকবো যা আমাকে আনন্দ দেবে, সেরকম কোনো একটা কাজ। সেটা গান শোনা হতে পারে, সিনেমা দেখা হতে পারে,
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হতে পারে, এনিথিং, যে কোনো কিছু হতে পারে। মেডিটেশন নিশ্চয়ই করতে পারলেও সব খুবই ভালো। ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খানিকটা সাহায্য করে আমাদেরকে মনকে শান্ত করতে। আর এর বাইরে যেটা বলবো যে সেটা হলো যে সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা মুহূর্তে আমরা যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে যাই, সবটা যে প্রকাশ করি তা তো নয়, জমতে থাকে, তারপর একসময় প্রেসার কুকারের মতো ব্লাস্ট আউট হয়। তো মনের এই অনুভূতিগুলোকে জমিয়ে না রেখে আমরা লেখার চেষ্টা করতে পারি, কাছের কোনো মানুষকে বলার চেষ্টা করতে পারি যে আমার এই কথাগুলোর মানে বুঝবে এবং নিজের মধ্যে রেখে দেবে, আর পাঁচজনকে বলতে যাবে না, এই ভরসা রয়েছে। এমন কারোর কাছে মন খুলে বলা। এই জায়গাটা আমি মানে জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে কোনো কিছু লিখলে, বা অনেকে এরকম বলেন হ্যাঁ যে এরকম লিখলে তার মনের ভার, বা কাউকে বললে মনের ভার কমে, হ্যাঁ, এটা ঠিক কিভাবে হয়? যখন আমি কোনো কিছু লিখতে যাচ্ছি তখন আমি ভাবছি, যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে সারাদিন ধরে গেলাম বা যাচ্ছি, সেই অনুভূতিটা নিয়ে ভাবছি, রেকগনাইজ করছি, চিহ্নিত করছি এবং লেখার মাধ্যমে সেটাকে আমি বাইরে বার করছি। আমার ভেতর থেকে সেটা বাইরে বেরিয়ে আসছে। এই বাইরে বেরিয়ে আসাটাই আমার ভেতরটাকে খানিকটা হালকা করে, ভেতরের ভারটাকে খানিকটা কমায়। কিংবা যখন আমি কারোর কাছে মন খুলে বলছি, তখনও আমার ভেতরের এই ভারটা কমে আসে। মানে এলোমেলো যে ভাবনাগুলি ছিল সেগুলো সেগুলো অনেকটা একটা জায়গা গুছিয়ে, ঠিক তখন হয়তো পায়। আমি নিজেই বুঝতে পারছি হ্যাঁ। যে কারণটা কি আমার। হ্যাঁ, নাগরিক কবিয়াল কবির সুমন লিখেছিলেন যে মেঘ, মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। তা এইরকম আমি দেখেছি যে আসলে মেঘ খারাপ, মানে মেঘ জমেছে বা বৃষ্টি হচ্ছে, তাতে অনেকের হচ্ছে মন খারাপ, বা উজ্জ্বল দিনে তাদের মন খুব আনন্দে থাকে, হ্যাঁ, এবং একটু মেঘ হলে বা একটু বর্ষাকালে তাদের একটু মন খারাপ হয়ে ওঠে, বিষণ্ণ লাগে। বিষণ্ণ হয়। এটা কেন? সাইকিয়াট্রিতে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে একটা কথা আছে, যে ঋতুকালীন পরিবর্তনের সঙ্গে আমাদের বিষণ্ণতার একটা সম্পর্ক আছে। এটা কি সবার ক্ষেত্রেই না না, কয়েকজনের? এটা এক এক মানে ডিপেন্ড করে, আচ্ছা। সবার ক্ষেত্রে নয় এটা। হুম। কারো কারো মেক করলে ভালো লাগে, আবার বেশ কিছু মানুষ আছেন তাদের মেক করলে, কিংবা শীতকালে যখন দিন ছোট হয়ে আসে হুম। তখনও তাদের মন খারাপ হয়। আলো যখন দ্রুত কমে আসে তখনও তাদের মন খারাপ হয়। পাহাড়ে দেখা গেছে যে বর্ষাকালে মানুষ খুব খারাপ থাকেন, মানে একটা অংশের মানুষ। পাহাড়ে সুইসাইড রেট বেড়ে যায় বর্ষাকালে। এটা নিয়ে লেখা আছে পরিমল ভট্টাচার্যের দার্জিলিং বলে বইটাতে। তো এটা হয়, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অত্যন্ত পরিচিত, বহু মানুষের হয়, কিন্তু তারা নিজেরাও হয়তো জানেন না যে কেন হচ্ছে মন খারাপটা। কোনো আপাত কারণ ছাড়াই হঠাৎ দেখা যাচ্ছে যে বর্ষাকালে কিংবা শীতকালে তার মন খারাপ হতে শুরু করছে। এটা হয়তো আমাদের ওই ঋতুর পরিবর্তনের সঙ্গে এটা সংযোগ রয়েছে। তখন তিনি কি করবেন? অনেক কিছু বলা হয়, যেমন একটু ঘরে আলো জ্বেলে বা উজ্জ্বল আলোর মধ্যে থাকার চেষ্টা করা, এটা একটা পথ। একই সঙ্গে নিজের মন খারাপ গুলোকে এক্সপ্রেস করার চেষ্টা করা, এইরকম সেই বেশ কিছু পদ্ধতি রয়েছে আর কি, যেগুলোর মধ্যে দিয়ে কিছু সাইকোথেরাপিউটিক রয়েছে পদ্ধতি, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এটাকে বের করা সম্ভব। যেভাবে অনুষ্ঠানটা শুরু করেছিলাম যে তারাপদ রায়ের যে গল্পটা বলে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তারাপদ রায় মানে তাকে যা যা কিছু বলা হয়েছে যে তিনি সেই সবকিছু আগে সেই সব পদ্ধতির মধ্যে দিয়ে গেছেন এবং খুব একটা সুবিধে তার হয়নি। আমি তোমার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন রাখবো, সেটা হলো যে একজন মনোবিদেরও তো মন খারাপ হয় বিভিন্ন রকম ভাবে, এবং তিনি যখন জানেন যে আমার এই কাউন্সিলিং এর প্রয়োজন, তিনি এটা জানছেন যে আমি যখন কাউন্সিলরের কাছে যাব
তিনি আমাকে ঠিক এই জিনিসগুলি করতে বলবেন, কারণ তিনিও অন্যের ক্ষেত্রে এই জিনিসগুলি বলেন, তখন কি তার চিকিৎসা করাটা একটুখানি মুশকিলের হয়ে যায়? প্রথম কথা হচ্ছে মানে যে কাউন্সেলিং এ হুম। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেন্টিলেশন, বলা। আমি যখন আমার ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে আমারই কোনো কলিগের কাছে যখন আমি বলছি, তখন আমি আসলে ভেতরে হালকা হচ্ছি। ওটাই আমাকে অনেকটা রিলিফ দিচ্ছে, যে আমি কারোর কাছে আমি বলতে পারছি আমার খারাপ লাগা, আমার কষ্ট, আমার গ্লানি, যাই হোক না কেন, যে অনুভূতির মধ্যে দিয়ে আমি গেছি সেটাকে যখন আমি কারোর কাছে বলতে পারছি, তখন আমার ভেতরটা কিন্তু ক্রমশ খানিকটা আমাকে হালকা হচ্ছে। হালকা হচ্ছে, মনটাকে হালকা করতে সাহায্য করছে। এটাই মূল কাজ। এইটা বললাম না এটাই। যে কাউন্সেলিং এ আসল কাজ হচ্ছে শোনা, এবং শোনার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন জেনারেট করা, যে প্রশ্নগুলো তার মধ্যে ইনসাইট তৈরিতে সাহায্য করবে। কাউন্সেলিং এর উদ্দেশ্য কি? কাউন্সেলিং এর উদ্দেশ্য হচ্ছে মন দিয়ে শোনা, এবং তার মানে ক্লায়েন্টের বা যিনি আসছেন সাহায্য চাইতে, তার চিন্তা ভাবনা, তার আবেগ অনুভূতি, তার পারসেপশন, তার আচরণ, এইগুলো সম্পর্কে তাকে ইনসাইটফুল করে তোলা, এগুলোর কনসিকোয়েন্সের সম্পর্কে তাকে ইনসাইটফুল করে তোলা, এবং সেটা প্রশ্নের মাধ্যমে। এই প্রশ্ন তৈরি করার স্কিলটা কাউন্সিলরকে শিখতে হয়। আচ্ছা, তুমি এই কিছুক্ষণ আগে বলছিলে যে হয়তো কারোর কোনো একটা কথায় বা আচার আচরণে, মানে বাহ্যিক কারণে মন খারাপ হলো। এইবার দেখা যায় যে বিভিন্ন সময় সংসারের ক্ষেত্রেও হয়, আমাদের সমাজের মধ্যেও হয়, এবং কাজের ক্ষেত্রেও হয় যে মানুষজন বিভিন্ন সময় মানসিক নির্যাতনের শিকার হন। যে তিনি হয়তো তার কাজটা সম্পূর্ণ ঠিকঠাক ভাবে করছেন, সংসারে তিনি হয়তো একদম ঠিকঠাক ভাবে আছেন, কিন্তু তার উল্টো দিকের যে মানুষ আছে, বা কাজের ক্ষেত্রে দেখা যায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে সে খুব বিচ্ছিরি ব্যবহার করছে, কারণে অকারণে খুব বাজে কথা বলছে, এবং সবসময় এটা সম্ভব হয় না যে আমি সেই জায়গা থেকে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো, যে আমার কাজটা প্রয়োজন বা আমি খুব আমার যোগ্যতাতে সেই মানুষটি সেই কাজটি পেয়েছেন, সে কেন বেরিয়ে আসবেন, তাও অন্য একজনের খারাপ কথার ইয়ের জন্য। এবার তিনি হয়তো মনোবিদের কাছে গেলেন, সাময়িকভাবে রিলিফড হলেন, কিন্তু তারপর আবার তাকে সেই পরিবেশের মধ্যে, সেই পরিস্থিতির মধ্যে আবার তাকে যেতে হচ্ছে, এবং বারবার ট্রিগার্ড হচ্ছে। আমরা জানি যে আহ, বিভিন্ন জায়গায় এটা অনেক সময় হয়, কলেজের ক্ষেত্রে বিশেষ করে হয় যে র্যাগিং, আমরা যে নামটা তাকে দিয়ে দিই, হ্যাঁ, যে এরকম ভাবে অত্যাচার করা মানসিকভাবে, কখনো শারীরিকভাবেও হচ্ছে। অ্যান্টি র্যাগিং কমিটি প্রত্যেকটা কলেজে অফিসিয়ালি আছে, এবং বিভিন্ন অফিসেও, প্রাইভেটে হোক বা বিভিন্ন জায়গাতেও এরকম দপ্তর আছে, যেখানে মানসিকভাবে কেউ যদি নির্যাতিত হন, তিনি গিয়ে বলতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা খুব একটা কাজের নয়, বা যিনি করতে আসছেন তাকে অনেক সময় হাস্যাস্পদ হতে হয় যে হ্যাঁ, তুমি এইটুকুনি, তুমি প্রাইভেটে কাজ করতে এসছো, এইটুকুনি মানসিক চাপ তুমি নিতে পারবে না। সেই মানুষটি কি করবে? দেখো, প্রথম কথা হচ্ছে যে খুব দুঃখজনক ভাবেই এটা প্রায় মানে বহু মানুষের সঙ্গেই ঘটে। হুম। তারা অনেকেই উপরতলায় যিনি থাকেন, তার মানসিক এবং বিকৃতি। বিকৃতি বলবো না, তার মানসিক এবং মূলত মানসিক নির্যাতনের শিকার হন বহু মানুষ। তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা কোনো বেসরকারি সংস্থার সাধারণ কর্মী যেমন ভাবে নির্যাতিত হন দেখেছি, কোনো সরকারি ব্যবস্থায় কোনো সরকারি চাকুরে তার উপরতলার কারোর দ্বারা নির্যাতিত হচ্ছেন, কিংবা কখনো কখনো
দলবদ্ধ সহকর্মীদের হাতেও নির্যাতনের শিকার হচ্ছে নানান কারণে। হুম। যারা পিএইচডি করছে বা রিসার্চের কাজ করছে, তারা তার ওপর তলায় যিনি আছেন গাইড বা সুপারভাইজার, তার হাতে নানান মানসিক সমস্যার শিকার হচ্ছেন, আমরা এটাও দেখি। তো এই যে নিচের তলার কারোকে ডমিনেট করা, তার উপরে তাকে নির্যাতন করা, এটা আমাদের এই সমাজের যে সামন্ততান্ত্রিক কাঠামো, সামন্ততান্ত্রিক মানসিক কাঠামোটা ভেতরে থেকে গেছে। সামন্ততন্ত্র হয়তো সেভাবে নেই, কিন্তু সামন্ততান্ত্রিক মানসিক কাঠামোটা আমাদের মনের ভেতর থেকে গেছে যে আমার অধীনে যে আছে তার উপর আমি এটা করতে পারি। এটা মানসিকভাবে আমরা যে উন্নত হইনি তার একটা অন্যতম উদাহরণ এটা। এখন এটার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, ওপর তলায় যিনি আছেন তাকে ডিঙিয়ে কোথাও অভিযোগ জানানোর উপায়ও থাকে না সাধারণত। অভিযোগের জায়গা রয়েছে, সেরকম ভাবে যদি মানসিক নির্যাতনের কেউ শিকার হন, তিনি চাইলে হিউম্যান রাইটস কমিশন বা মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতে পারেন, সেই সুযোগ আছে। সেখানে কি ফলপ্রসূ? হ্যাঁ, এইটা হলো প্রশ্ন। এখন মানবাধিকার কমিশনের তরফ থেকে কতটা সাড়া পাওয়া যাবে সে সম্পর্কে সন্দেহ রয়েছে। মানবাধিকার কমিশন আছে, নারী অধিকার কমিশন আছে, যারা এরকম নির্যাতনের শিকার হচ্ছেন তারা ওখানেও যেতে পারেন প্রয়োজনে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নির্যাতন যারা করছেন তাদের সম্পর্কে, মানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে যেখানে তিনি নির্যাতিত হচ্ছেন সেখানেই সহকর্মীদের জোটবদ্ধ করে প্রতিবাদ করা প্রথম কাজ, এটা হতে পারে। এখন বিষয়টা ভাবতে হবে আমাদেরকে, মানে কোনো রেডিমেড সলিউশন, রেডিমেড কোনো প্রেসক্রিপশন করে দেওয়া মুশকিল। এ প্রসঙ্গে একটা সেরেনিটি প্রেয়ার বলে পরিচিত। গড গিভ মি দ্য কারেজ টু চেঞ্জ দ্য থিং which I can, accept the thing which I can't, and give me the wisdom to know the difference between them. অর্থাৎ আমরা যা বদলে ফেলতে পারি সেই বদলানোর সাহস আমি যেন পাই, যা বদলাতে পারবো না তাকে যেন মেনে নিতে পারি, আর এই দুটোর মধ্যেকার যে তফাৎ সেটা যেন বোঝার মতো বুদ্ধিমত্তা আমার তৈরি হয় বা প্রজ্ঞা যেন আমার তৈরি হয়। এখন এইটা আমাদের বুঝতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে কোথায় আমি কিভাবে রিয়াক্ট করব, কতটা করব, এটা আমাকে হিসেব কষে এগোতে হয়। সাম্প্রতিক সময় আমি দেখেছি যে অভিভাবক যারা, তাদের একটা খুব বড় মহলের একটা খুব চিন্তা যে তার যে বাচ্চাটি সে হচ্ছে মোবাইলে প্রবলভাবে আসক্ত হয়ে পড়ছে। এবং আমার মনে হয় যে তোমার কাছেও অনেক অভিভাবক এরকম আসছেন এইরকম একটা বিষয় নিয়ে। আমার তোমার কাছে হচ্ছে যে তারা বলছেন যে স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে বাচ্চাদের। হ্যাঁ, এবং এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও, বিশেষ করে রিল আসার পরে যে ক্রমাগত রিল দেখে যাওয়া এবং সেই সার্চ করে যাওয়া যে লোকে কি করছে, এইরকম বিষয়গুলো আস্তে আস্তে বাড়ছে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে। এবং তার জন্য হচ্ছে যে পড়াশোনার ক্ষতি তো আছেই, এবং আরো অনেক নানা কিছু, শরীরও খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রশ্ন থাকবে এই বিষয়ে, আমি পরপর কিছু একটু প্রশ্ন আমার জিজ্ঞাসা আছে। প্রথম কথা হচ্ছে যে এই আসক্তিটা কিভাবে কাটানো যায়, মোবাইলের আসক্তি? আমি উল্টো ভাবে শুরু করি একটু। আসক্তিটা কিভাবে তৈরি হয় সেটাকে বোঝা দরকার। হ্যাঁ, তাই নয় কি? আমরা যেটা দেখতে পাই যে যখন শিশুকে খাওয়ানো শুরু হয়, এই সময় শিশু খাচ্ছে, কিন্তু খাবার পর সে উগড়ে দিচ্ছে। ঝিনুকে করে দুধ খাওয়ানো হয়, খাওয়ার পর সে উগড়ে দিচ্ছে।
তখন মা তাকে আবার ব্যতিব্যস্ত হয়ে, মা হোক, পিসি হোক, দিদা হোক, ঠাম্মা হোক, তাকে আবার খাওয়াচ্ছেন সেই পরিমাণই। সে চেষ্টা করছে আটকাতে, কিন্তু পারছে না। বছর খানেক যখন তার বয়স হয়ে যায়, তখন শক্ত খাবার খাওয়ানো শুরু হয়। এই পর্বে প্রথমে যখন জোর করে খাওয়ানো হয়, তখন সে মুখটা বন্ধ করে দেয়, আটকে রেখে দেয়। মুখের মধ্যে খাবার এক গ্রাস নিয়ে মুখটা একদম সিল করে দেয়, কিছুতেই সে খুলবে না। সে এটা নানান কসরতে হুম। এই বাড়তি খাওয়াটাকে আটকানোর চেষ্টা করে। মানে এটা বাড়তি খাবার, তার সেই সময় খাবারের প্রয়োজন নেই, প্রয়োজন নেই, আচ্ছা, এই জোর করে খাওয়ানো হচ্ছে। জোর করে খাওয়ানো হয়। এই সময় আমরা আমাদের উদ্বেগ থেকেই আমাদের মনে হয় যে ঠিক মতো খাচ্ছে না, ওই নাদুস নুদুস চেহারাটা হচ্ছে না, হুম। সুতরাং সে কম খাচ্ছে। আমরা কি করি, তার হাতে প্রথমে টেলিভিশন কার্টুন নেটওয়ার্কটা খুলে দিই, সে কার্টুন দেখতে থাকে এবং তখন দুটোই কোগ্রাসে গিলতে থাকে, অজান্তে। অজান্তে নয়। মানে সে তখন খাবারটাও খাচ্ছে, মুখটা হাঁ করা রয়েছে, মা খাইয়ে দিতে পারছেন, আর সে তখন হাঁ করে গিলে যাচ্ছে হ্যাঁ, মানে কার্টুনটা। তার অন্য মনস্কতা কাজ অন্য করছে। মনস্কতা, মানে হয়ে- তখন সে অন্যদিকে তার চোখ, হ্যাঁ, মানে সে তখন তার মানে পেট তো ভরাই, মানে সে তাও খেয়ে যাচ্ছে। খেয়ে যাচ্ছে। আর একটু পরে তার হাতে মোবাইল ধরিয়ে দেওয়া, বিকল্প মোবাইল নিয়ে যে কোনো জায়গায় বসিয়ে খাওয়ানো যায়। হুম। তো মোবাইলে সে কার্টুন দেখছে, খাচ্ছে, এটা চলতে থাকে। সে কতটা পরিমাণ খাচ্ছে তখন আর তার এতে থাকছে না, হিসেবে থাকছে না। আর মাও যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছেন না, মা বা ঠাম্মা যিনি। হুম। এই পর্বটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে তার শরীরে প্রয়োজনের অতিরিক্ত খাবার যাচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি তৈরি হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত এনার্জি জেনারেটেড হচ্ছে। অন্যদিকে তাকে মোবাইলে বা ডিজিটাল স্ক্রিনে তাকে অভ্যস্ত করে তোলা হচ্ছে, তার ভেতর একই সঙ্গে অস্থিরতাও করে দেওয়া হচ্ছে। এরপর শিশু বড় হচ্ছে ধীরে ধীরে, মোবাইলটা সে তখন আর ছাড়তে চাইছে না, সে সর্বক্ষণ মোবাইলে থাকবে। প্রথম প্রথম বাবা মাও খুব চমৎকৃত হচ্ছেন যে সে বড়দের মতোই মোবাইলকে হ্যান্ডেল করতে পারছে, ব্যবহার করতে পারছে। ভাবছেন যে কত সহজে ওইটুকু শিশু একটা ডিজিটাল ইকুইপমেন্টকে কতটা নৈপুণ্যের সঙ্গে ব্যবহার করছে। আমি তো এটা বয়সে তাকেও, পারতামই না। আমি তো পারতাম না, তাকেই গর্বিত করছে সেই হুম। সময়। তিনি গর্ববোধ করতে শুরু করছেন। সেই শিশুটি তখন নিজের মতো করে সার্চ করতে শিখে গেছে, বুঝে যাচ্ছে সে, কোনো ভাষা না জানা সত্ত্বেও তার কোনো অসুবিধা হচ্ছে না ব্যবহার হুম। করতে। তো এইভাবে ধীরে ধীরে ডিপেন্ডেন্সির জায়গাটা তৈরি হতে থাকে। এবং যখন সে আরেকটু বড় হয়ে উঠছে ধীরে ধীরে, যখন সে 5-6 বছরে পৌঁছচ্ছে, তখন সে ওটাকে ছাড়া আর থাকবে না, এবং এইটা বাড়তে থাকছে। 8-9 বছরে পৌঁছানোর পরও সে আর ছাড়তে চাইছে না। খেলাধুলার জগৎ থেকে তো ক্রমশ সরে আসছে এবং এটার মধ্যেই হুম। ডুবে থাকছে। তখন তারা পড়াশোনার তখন অ্যাফেক্টেড হতে শুরু করছে, প্রভাবিত হতে শুরু করছে, তখন বাবা মার টনক নড়ছে। এটাই তো গল্প। হ্যাঁ। তো নেশাটা ধরালো কে? আমরাই। আর নেশা বাবা মা যদি নাও চান, বাড়িতে কেউ না কেউ আছেন যিনি এটাতে প্রশ্রয় দিচ্ছেন। ছোটবেলায় এই ডিজিটাল স্ক্রিনের মধ্যে শিশুকে অনেকটা সময় রাখার ফলে আরেকটা বড় ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে যে শিশু শৈশবে জন্মের পর থেকে তার ওই 3 বছরের মধ্যে তার 5টা ইন্দ্রিয় তার চারপাশের জগৎকে ধীরে ধীরে বুঝতে শেখে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে, তাই তো? হুম। 5টা ইন্দ্রিয়কে ব্যবহার করতে শেখে। হুম। যখন তাকে আমরা ডিজিটাল স্ক্রিনের মধ্যে আটকে দিলাম, তখন তার 5টা ইন্দ্রিয় ততটা কাজ করার সুযোগ পাচ্ছে না।
বোঝা গেল? হুম। সেন্সারি ডিপ্রাইভেশনের শিকার হচ্ছে শিশু। তার সেন্সারি ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, হুম। যা আলটিমেটলি তার মধ্যে কিছু সমস্যা তৈরি করছে, যেগুলো আপাত দৃষ্টিতে অটিজমের কিছু ফিচারের সঙ্গে মিল পাওয়া যাবে। আচ্ছা। কেমন? দেখা যাবে যে এই শিশু চোখে চোখ রেখে কথা বলছে না, কথা বলতে শিখছে অনেক দেরিতে। তো যার অটিজমের প্রবণতা আগে থেকেই রয়েছে ভেতরে, তার ক্ষেত্রে অটিজমের ফিচারগুলো খুব দ্রুত ডেভেলপ করছে, তৈরি হচ্ছে। ট্রিগার্ড হচ্ছে সেগুলো। যার নেই তার মধ্যে ভার্চুয়াল অটিজম কিছুদিনের জন্য অন্তত তৈরি হচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় চিন্তার বিষয়, ভাবতে হবে এটা নিয়ে। এবারে যেটা বলি যে যখন তারা অ্যাডোলেসেন্ট স্টেজে, তখন তো এর নানান ব্যবহার সে জেনে যাচ্ছে, সমস্ত কিছু। হুম। আর একেবারে শৈশব থেকেই যেটা দেখা যাচ্ছে যে তারা এর সমস্ত রকম ব্যবহারই জেনে যাচ্ছে। আমি পরে আসবো এটা নিয়ে আবার। তো একটা নতুন বিপদের জায়গা তৈরি করছে। তার অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, কনসেন্ট্রেট করার ক্ষমতা কমে যাচ্ছে, মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। কারণ ডিজিটাল স্ক্রিনে যা দেখছে সে মুভিং অবজেক্টস, চলন্ত জিনিস, তাই তো? তো আমি যদি দীর্ঘক্ষণ ধরে কোনো ডিজিটাল স্ক্রিনে, টেলিভিশন হোক, মোবাইল হোক, চলন্ত জিনিস যদি দেখতে থাকি, তাহলে আমার মন, আমার মস্তিষ্ক, আমার চোখ ওইটার সঙ্গেই কন্ডিশন হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, সেট হয়ে যায়। এরপর সাদা কাগজে লেখা বা ছাপা কোনো কিছুতে চোখ রাখলে আমি বোর ফিল করব। সেটা হচ্ছে। আর যেটা, তার ইমাজিনেশনের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, কল্পনার জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কেন না, আমরা যখন কোনো গল্পের বই পড়ি, তখন কি হয়, গল্প যখন আমরা পড়ছি, গল্পের যে বর্ণনা সেটা আমাদের মনের মধ্যে একটা ইমেজারি তৈরি করছে, ছবি তৈরি করছে, তাই তো? একদম। ধরো তুমি, আমি এবং আরো 5 জনে মিলে একই গল্প, একই বর্ণনা আমরা পড়লাম, আমাদের সবার মনের মধ্যেই ছবি তৈরি হবে, ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন ভিন্ন ছবি, তাই তো? তার কারণ আমাদের প্রত্যেকের ভিতরে একজন করে শিল্পী আছে, যে নিজের মতো ভাবতে পারে, নিজের মতো কল্পনা করতে পারে, নিজের মতো সৃষ্টি করতে পারে। এবার সেই শিল্পীকে বললাম, বাবু ছাড়ো এসব, এই নাও স্মার্টফোন কিংবা এই নাও টেলিভিশন, স্মার্ট টিভি, তুমি এটার মধ্যেই থাকো। তার আগে তার একটা অ্যাসেসমেন্ট করে নিলাম। মাস 6 পরে যদি আমরা দেখি, তাহলে কি দেখবো তার মধ্যে? তার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, রিটেনশন, ইমাজিনেশন সবগুলোই এফেক্টেড হবে, সবগুলোই ক্ষতিগ্রস্ত হবে। সেটাই ঘটছে এখন বহু শিশুর মধ্যে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে বেরোনোর উপায়, ইনসাইটফুল করে তোলা, যে এতে সত্যিই কি কি লাভ হচ্ছে, কি কি ক্ষতি। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলা। দেখা যাচ্ছে যে যতক্ষণ ধরে তারা ব্যবহার করছে সারাদিনে, তার মধ্যে 5% বেশি নয় পড়াশোনার জন্য। আচ্ছা, মোবাইল। আচ্ছা, যদিও এটা কোভিড এর লকডাউন পর্বে পড়াশোনার জন্যই শিশুদের হাতে মোবাইল বেশি উঠেছে। অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেস কতটা কি হয়েছে সেটা তো যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তারা জানেন, তাই না? কিছুই হয়নি, কিছুই হয়নি। সেটা শিশুদের হাতে দেওয়া হয়েছে। এখন আবার সরকার ক্লাস 11 থেকে বিনা পয়সায় মোবাইল দিতে চাইছে, ট্যাব দিতে শুরু করছে। উদ্দেশ্য কি মনে হয়? পড়াশোনা? আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে সেটা যদি হতো, তাহলে তার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইট এরকম কোনো কিছু যদি ফিচার করা যেত, যে সেখানটায় গিয়ে তারা শিখতে পারবে সেই রিলেটেড। কিন্তু আমার জানা মতে এখনো সেরকম কোনো অ্যাপ বা ওয়েবসাইট তৈরি হয়নি যেখানে তাদের এডুকেশন
রিলেটেড এই যা যা কিছু আছে সেগুলি থাকবে। ইউটিউবের বিভিন্ন মানে আনঅথরাইজড, সরকারি নয় এরকম আমি ইয়েগুলির কথা আমি ধর্তব্যের মধ্যে আপাতত আনছি না। সরকারি প্রকল্প তারা হয়তো খুব ভালো পড়াচ্ছেন, কিন্তু এটা কখনো সলিউশন হিসেবে নয়। সুতরাং আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি, হুম। 100 জনের মধ্যে ধরা যাক 10 জনকে যদি আমরা জিজ্ঞেস করে দেখি যে সারাদিনে তুমি যতক্ষণ ধরে এটা ব্যবহার করছো তার মধ্যে কতটা পড়াশোনার জন্য, একটু খোঁজ নিলেই উত্তরটা পাওয়া যাবে। দ্য অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। আসলে এটা সরকার জানে, মানে এটা শুধু আমরা জানি এমন তো হ্যাঁ। নয়, সরকার জানে। এবং সরকার জানে বলেই বোধহয় শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 50-60-এর দশকে যখন সারা ইউরোপ জুড়ে যখন ছাত্র আন্দোলন চলছে, তখন তাদের হাতে কোকেন, গাঁজা এই বিভিন্ন ধরনের ড্রাগস তুলে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বাইরে থেকে, আড়াল থেকে। উদ্দেশ্য কি ছিল? যাতে তারা ধীরে ধীরে এইসব আন্দোলন ইত্যাদি থেকে সরে আসে। এখানে কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য খুব স্পষ্ট। কোভিড এর সময় তারা বুঝে গেছে, কর্পোরেট এবং স্টেট দুটোই, যে 10 জনের কাজ একজনকে দিয়ে করিয়ে নেওয়া যাচ্ছে, তাহলে 9 জনকে নিয়ে আমি অত ভাববো কেন? 9 জন যদি লেখাপড়ার মধ্যে না থাকে তাহলে আমার কি যায় আসে, বরং আমার সুবিধা হবে। সুবিধা, কেন সুবিধা? কম দামে আমি শ্রমিক পেয়ে যাব। এক। দ্বিতীয় হচ্ছে যে হীরক রাজার দেশের সেই যে ডায়লগ, এরা যত কম জানে, যে যত বেশি জানে তত কম মানে, হুম। তাই না? হ্যাঁ। সুতরাং বেশি জানানোর দরকারটা কি? বেশি জানালে পরে আমার হয়ে কে আর ঝান্ডা নিয়ে রাস্তায় নামবে? এটা সব শাসকরাই জানেন। সুতরাং তাদের কাছে এখন একে একে বাংলা স্কুলগুলো উঠে যাচ্ছে, এবং শাসক বিরোধী বড় লোকের মানে স্কুল, যেগুলো প্রাইভেট স্কুল থাকছে সরকারি স্কুলের বাইরে, সেগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ক্রমশ চলে যাচ্ছে খরচের দিক থেকে। সুতরাং একটা বড় অংশের ছেলে মেয়ে ড্রপ আউট হবে, পড়াশোনা থেকে দূরে সরে যাবে, স্বাভাবিকভাবেই হবে। এটা এটা একটা পরিকল্পিত বিষয় বলে মনে হয় আমার। এই অ্যাওয়ারনেসটা যদি ছেলে মেয়েদের মধ্যে তৈরি করা যায়, তাহলে বরং কাজ হবে। তাদের ইনসাইটফুল করে তোলা। মোবাইলটা খারাপ জিনিস, খারাপ জিনিস আমি বলবো না, মানে ঠিকঠাক ভাবে ব্যবহার লাভ করা, হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে সেটা বোঝা দরকার। আর এই তথ্যগুলো তাকে দেওয়া, বা মোবাইলের থেকে আরো ইন্টারেস্টিং জিনিস, বই, সেরকম বই, ঠিকঠাক বইয়ের খোঁজ যদি দেওয়া যায়, সেটা তো বটেই। মানে লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, একদম। বই তো কিনতে হয়, তাই না? এখন বই কেনার পয়সা অত কোথায়? লাইব্রেরি গুলো এক একে, স্কুলের লাইব্রেরিতে বই পাওয়া যায় না, বই দেওয়া হয় না, খুব কম জায়গায় বই দেওয়া হয়। সুতরাং জায়গাটা যে জায়গায় দাঁড়াচ্ছে আর কি আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং। এখন একমাত্র উপায় হচ্ছে যে ছেলে মেয়েদের কাছে পুরো বিষয়টাকেই তুলে ধরা। আমি জানি যে এই প্রশ্নটা খুবই মানে এই এত কথার পরে এখন যে প্রশ্নটা করবো সেটা খুব বোকা বোকা, কিন্তু তাও এখন কোনো একটা বাচ্চা যখন সে স্কুলে পড়ছে এবং স্কুল থেকে বলা হচ্ছে যে অনলাইন ক্লাস নেওয়া হবে, এখন বাবা মা বাধ্য হচ্ছে তাকে মোবাইল স্ক্রিনের সামনে রাখতে। কোন বয়সের আগে বাচ্চার হাতে একদম মোবাইল তুলে দেওয়াই উচিত নয়? এক এক জায়গায় এক এক রকম নিয়ম। বহু উন্নত দেশ এখন ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন শুরু করেছে। অস্ট্রেলিয়া তো নিষিদ্ধই করেছে। এরকম বেশ কিছু দেশ আছে, কারণ তারা এর নানান ক্ষতিকর দিকগুলো বুঝতে পারছে। আর প্রশ্ন হচ্ছে যে কেন অনলাইন? স্কুল কি করছে? স্কুলে ক্লাস হয় না তাহলে যে অনলাইন ক্লাস করতে হবে? কেন করতে হবে? এই প্রশ্নটা তোলা দরকার।
কেনই বা ছেলে মেয়েদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে সব জানাতে হবে? প্রশ্ন তোলা দরকার। কেন বোর্ডে লিখে দেবেন না হুম। শিক্ষক? কিংবা দরকার হলে জেরক্স করে দিন। হুম। কেন মোবাইল কিনতে হবে সবাইকে? এই প্রশ্নগুলো গার্জেনদের তরফ থেকে যেমন করা দরকার, অভিভাবকদের তরফ থেকে ঠিক সেরকম ভাবেই আমার মনে হয় যে সব মহল থেকেই এই প্রশ্ন ওঠা দরকার। আলোচনার প্রায় শেষের দিকে এসেছি। আমি একটা জিনিস এখানে জানতে চাইবো যে আহ, শারীরিক বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা বলতে পারি যে একজন শৈশব, কৈশোর, যৌবন এভাবে আমরা ভাগ করতে পারি। এখন মনের দিক থেকে কোনো মানুষের ক্ষেত্রে এই শৈশব, কৈশোর, যৌবন এটা ভাগ করার মাপকাঠি কোনটা? মানে আমি প্রশ্নটা আরেকটু এই কারণেই আমি করতে চাইছি যে এখন বলা হচ্ছে যে আমাদের কৈশোর কাল বা শৈশব অচিরেই শেষ হয়ে যাচ্ছে, তার স্প্যান অনেকটা কমে গেছে। এখন কি কারণের জন্য এই স্প্যান কমেছে? তার একটা কারণ বোধহয় এই মোবাইল, বা তুমি আরো ভালো বলতে পারবে যে কি কি কারণের জন্য স্প্যানটা কমেছে, এবং এই স্প্যানটা বাড়ানোর বা আগে যেরকম ছিল বা যেটা নর্মাল মনে হয়, এই কমে আসাটা বোধহয় নর্মাল নয়, অ্যাবনর্মাল আমরা বলতে পারি। তো সেই নর্মালাইজ করার প্রসেসটা কি? জানি না কোনটা নর্মাল কিংবা কোনটা অ্যাবনর্মাল, আমার জানা নেই ঠিক এখনো। কিন্তু এটা ঠিক যে আমার বাবাদের সময়, হুম। তোমার বাবাদের সময় যখন তারা অ্যাডোলেসেন্সে পৌঁছেছিলেন, সেটা ছিল 15-16 বছর বয়স সন্ধিকালে। আমরা সম্ভবত 13-14 ওইরকম সময়। আজকের জেনারেশনে আমরা দেখছি যে 8-9 বছর বয়স থেকেই বয়স সন্ধির লক্ষণ শুরু হয়ে যাচ্ছে, পিউবার্টি শুরু হয়ে যাচ্ছে। তার একটা বড় কারণ অবশ্যই এই যে উল্লম্ফন বলা যেতে পারে, যে হঠাৎ করে এত কমে নেমে আসাটা, এটা গত কয়েক বছরের ছবি। এবং এক্ষেত্রে অবশ্যই যেটা এক্সটার্নাল এক্সপোজার বা এই যে বাইরের জগতের যে বিভিন্ন অ্যাডাল্ট কন্টেন্ট, তার সঙ্গে খুব কম বয়সেই পরিচিত হয়ে যাচ্ছে শিশুরা। তো তার ফলে তাদের মধ্যে বেশ কিছু চেঞ্জেস আসছে। এই পরিবর্তনগুলো তাদের মনের মধ্যে পড়ছে, তাদের শরীরে পড়ছে। মেয়েদের ঋতুচক্র শুরু হয়ে যাচ্ছে অনেক আগে। আগে হয়তো 12 বছর 13 বছর অব্দি চলে যেত, এখন 9 নেমে এসছে। এই পরিবর্তনটা, এই যে বাইরের যে এক্সপোজার, তার শরীরকেও প্রভাবিত করছে কোনো না কোনো ভাবে, এবং শরীরের মধ্যে এই পরিবর্তনগুলো সূচিত হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় কিনা আমরা জানি না, কিন্তু এটা ঠিক যে শৈশবের সময়সীমাটা ক্রমশ কমে আসছে। তারা খুব দ্রুত তারা কৈশোরে পৌঁছে যাচ্ছে, এবং কৈশোর থেকে যৌবনে এটা কি খুব অল্প সময়ের মধ্যে। খাবার দাবারও কি একটা বড় কারণ? জানি না, এটা বলতে পারবো না আমি। মানে আমি আমার জানা এক জায়গায় নেই। দেখছেন ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হতে বিশেষ পারে, করে। কিন্তু আমি ঠিক জানি না এটা। এটার উত্তর আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তুমি নিয়তিতে বিশ্বাস করো? ভাগ্য? না। আমি প্রশ্নটা এই কারণেই করলাম কারণ 9ই আগস্ট 2024 আমাদের পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে, এবং আহ, এই তারিখটা এমন ভাবে সম্পৃক্ত হয়ে আছে আমাদের অনেকের মধ্যে। আরজি কর, অভয়া, 9ই আগস্ট যখন ঘটনাটা ঘটে, আমি সত্যি কথা বলছি, আমি স্বীকার করতে লজ্জাও করছে, আমার নিজের ওপর ঘেন্নাও হয়, কিন্তু তা সত্ত্বেও যেটা সত্যি আমি সেটাই স্বীকার করছি যে 10ই আগস্ট আমি যখন মিডিয়া মারফত এই খবরটা জানতে পারি, আমি প্রথম আমার মাথার মধ্যে যে কথাটা, যে ভাবনাটা মাথার মধ্যে এসেছিল যে কিছুই হবে না,
এরকম তো আরো প্রতিদিন কত কত ঘটনা ঘটছে। শঙ্খবাবু লিখেছিলেন যে প্রতিদিন ভোরের কাগজে বর্বরতা তার নিত্য নতুন অভিধা খোঁজে। আমি বোধহয় এক্সাক্ট কোট করতে পারলাম না, কিন্তু এইরকম তা প্রতিদিন এরকম ঘটনা ঘটছে, আর কিছুই হবে না। ক্রমে 11ই আগস্ট এলো, 12ই আগস্ট এলো, অভয়া নামকরণ হলো, এবং 14ই আগস্ট আমরা অনেক অনেক মানুষ রাতে নেমেছিলাম, এবং তাই নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ, নানা রকম কুৎসা, এবং সবকিছু পুরো বিষয়টার অভিমুখ ঘুরে গেল অন্যদিকে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে কোনো না কোনো রকম ভাবে আমি 9ই আগস্টের পরে অভয়ার সঙ্গে জুড়ে গেছিলাম মানসিকভাবে। তুমিও জুড়ে গেছিলে, কিন্তু তোমার জুড়ে যাওয়াটা 9ই আগস্টের অনেক আগে হয়েছিল। আমরা যেরকম বলতে পারি যে আমরা অভয়ার কাছে গিয়েছিলাম, অভয়ার জন্য আমরা এগিয়েছিলাম, অভয়া তোমার কাছে এসেছিলেন, এবং সেটা 9ই আগস্ট 2024-এর অনেক আগে। আমি জানি না এটাকে নিয়তি বলে কিনা, বা হয়তো কোনো একটা ঘটনাই আরো 10টা ঘটনার মতো। তুমি ফেসবুকে লিখেছিলে এবং আরো বিভিন্ন জায়গায়। সেই ঘটনাটা যদি তোমার পক্ষে বলা সম্ভব হয়, কিভাবে অভয়ার সঙ্গে তোমার প্রথম আলাপ? সেই না, প্রথম শেষ নয়, বিষয়টা হচ্ছে যে একবারই উনি এসেছিলেন আমার কাছে, সম্ভবত জুন জুলাইয়ের কোনো একটা সময়, 2024। 2024 এসেছিলেন, এবং তিনি তার অসুবিধের কথা বলতে এসেছিলেন। মূলত রাতে ঘুমোতে না পারার, ঘুম রয়েছে চোখে, ঘুমোতে চাইছেন কিন্তু যথেষ্ট ঘুমোতে পারছেন না, তার ফলে শরীর মন তার উপর প্রভাব পড়ছে, ক্লান্তি, অবসন্ন ভাব এগুলো থাকছে। সেই সমস্যাটাই তিনি বলতে চেয়েছিলেন। বিষণ্ণতা। বিষণ্ণতা ততটা নয়, কিন্তু ক্লান্তি মূলত ছিল, ক্লান্তি রাতে ঘুমোতে না পারার কারণে। কারণ খুব বিষণ্ণ ছিলেন আমার দেখে মনে হয়নি, কারণ একটা উজ্জ্বল হাসি মুখ ছিল সর্বক্ষণ, ঢোকার পর থেকেই সেই হাসির মুখটা ছিল তার। তো উনি ওর নাম ইত্যাদি লিখতে বারণ করেছিলেন। যখন জিজ্ঞেস করি তখন বলেছিলেন যে আমার যে নামটা বলে ঢুকেছি সেই নামটা আমার নয়, তবে আপনাকে আমি আমার নাম বলছি, বলে উনি নিজের নাম বলেছিলেন, যেটা আমার অনেক পরে আমি রিকল করতে পেরেছি। আর তারপরে আমি ওর কথা শুনি। এবার কেউ যদি বারণ করে লিখি না, সাধারণত এর আগেও হয়েছে এরকম যে লিখবেন না প্লিজ, লিখিনি, এক্ষেত্রেও তাই হয়েছে। তো তার কথা শুনতে থাকি, তাতে বুঝি যে উনি একটি মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। তার সমস্যা হচ্ছে যে তিনি তাকে এতটা সময়, দীর্ঘ সময় তাকে ডিউটিতে থাকতে হচ্ছে, প্রায় 36 ঘন্টা। তো সেটা তার পক্ষে চাপ হয়ে যাচ্ছে, ঘুমোতে অসুবিধা হচ্ছে ইত্যাদি। অবাক হয়েছিলাম, কারণ 36 ঘন্টা ডিউটির কথা আগে আমি শুনিনি। অ্যাট এ স্ট্রেচ। অনেকেই জানেন, কিন্তু আমি শুনিনি। তো তাতে যেটা বুঝেছিলাম যে অনেকেই আর কি ওর মধ্যে থেকেই ফাঁক ফোকর দেখে ঘুমন, কিন্তু সবাই সেই সুযোগটা পান। তো যাই হোক, এটা একটা চাপ তৈরি হয়েছিল ওর উপর। তারপরে কিছু কথা উঠে এসেছিল, তার মধ্যে একটা ছিল হসপিটালে দুর্নীতি সংক্রান্ত বিষয়, যেটা নিয়ে ওরা কিছু কথা বলেছিলেন, তার ফলে হয়তো বিরাগ ভাজন হয়েছিলেন। এইসব বিষয় ছিল। হসপিটালের ওষুধের কার্যকারিতা নিয়ে তার মনে প্রশ্ন ছিল, স্যালাইনের কোয়ালিটি সম্পর্কে প্রশ্ন ছিল,
স্যালাইন দেওয়ার পর কনভালশন হতে দেখেছেন, খিঁচুনি হতে দেখেছেন পেশেন্ট। যে মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করা হতো সেগুলোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল। তো যখন বলেছিলাম যে আপনি আপনার উপরতলার যিনি আছেন সুপারিনটেন্ডেন্ট বা যারা থাকেন, বলেছেন না আমাদের সুপারিনটেন্ডেন্ট থাকেন না, আমাদের প্রিন্সিপাল তো মেডিকেল কলেজ। আমার মাথায় হসপিটাল ঘুরছে তখন। তখন বললেন যে না আমাদের ওটা মেডিকেল কলেজের আন্ডারে অধ্যক্ষ প্রিন্সিপাল। নাম জিজ্ঞেস করেছিলাম, নাম বলেছিলেন, এটুকুই ওর সঙ্গে কথা। তারপর উনি আসবেন বলেছিলেন যে আমি আবার সময় সুযোগ মতো চলে আসবো। এই একবারই দেখা আমার সঙ্গে। ঘটনার পর যখন ঘটনা ঘটে 9ই আগস্ট 10ই আগস্টের পর যে প্রথম মিছিল বেরোয় কলকাতায়, সেই মিছিলেও যাই, কিন্তু তখনও আমি ভাবিনি যে যিনি এসেছিলেন তিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন বা এই ভয়াবহ ঘটনার শিকার। এটা আমি পরে রিয়েলাইজ করি গ্র্যাজুয়ালি। এবং যখন আমি মনে করতে পারি আমার ঘুম উড়ে যায় বেশ কিছুদিন, রাতে ঘুমোতে পারি, দিনের পর দিন রাত জাগা অবস্থায় কেটেছে। প্রথমে পরিবারের লোকজনদেরকে জানাই এবং পরে খুব ঘনিষ্ঠ দু একজন বন্ধুকে। প্রথম আমি অক্টোবরের সম্ভবত 8 তারিখে একজন বন্ধু যিনি ডকুমেন্টারি ফিল্ম করছিলেন তিনি আমার কাছে আসেন। তখন তাকে প্রথম বলি ইন্টারভিউতে এই ঘটনার কথা। এটা অক্টোবরের 8 তারিখ। তখন কলকাতায় ডাক্তাররা অনশনে বসেছেন। এরপরে 2025-এর মার্চে ওর বাবা মার সঙ্গে আমার দেখা হয় একটা ঘরোয়া মিটিং এ। বাবা মা তখনও আসেননি, আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম। যখন ওর বাবা এসে বসেন, যে হাসিটা তার মুখে ছিল তখন একেবারে আইডেন্টিক্যাল মেয়ের হাসি। এরপর আমার বন্ধুদেরকে বলি ওখানে যে আমি একটু ঘটনাটা বলি। আমি অধ্যাপক যারা বন্ধুরা ছিলেন তারা তখন বলেন যে জানানো দরকার ওদের। হ্যাঁ বলুন। ওদের বলতেই ওরা আমার সঙ্গে কথা বলতে চান। তখন আমরা ঘরে বসি। আমি ওর মাকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলুন তো আপনার মেয়ের গায়ের রং এবং এই হাসি একদম বাবার মতো? উনি বলেছেন একদম অবিকল, আমার সঙ্গে একদম মিল নেই। আমি নিশ্চিত হয়েছিলাম সেটা। আমি শুধুমাত্র ওখানে আর একটুখানি স্পষ্ট হলো বিষয়টা আমার কাছে। তো তারপরে বা আমার সঙ্গে কথা হয়েছে আমার, ওরাও এসেছেন আমার কাছে বাড়িতে। এই মানে এখন ঘটনার পরে সিবিআই আমাকে ডেকেছিল, ওখানে যা বলার বলেছি, নতুন কিছু বলিনি। এই কথাগুলোই বলেছিলাম, এটুকুই। জানি না মানে এই ঘটনার কোনো বিচার, আমি খুব যে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা কিংবা কোনো প্রশাসন এর বিচার দেবে, আমার সেরকম কিছু মনে হয় না। হতাশ লাগে। হতাশা, আহ হ্যাঁ হতাশা তো রয়েছেই। এটা একমাত্র সাধারণ মানুষ যদি কিছু করতে পারে, তাদের হাতেই বিচারের দায়। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেই অসুখ কি করে সারবে আমাদের জানা নেই। বা আমরা হয়তো জানি পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বা গিয়েছে মরে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে।
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের একটাই উপায়, আরো কাছাকাছি থাকা, আরো হাতে হাত রেখে পাশাপাশি থাকা, শুধু নিজের জন্য নয়, সবার জন্য। এবং আমাদের হাত যারা ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন মোহিত রণদীপ। তিনি শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনো একজন মানুষের মনের রোগ সারাচ্ছেন এমনটা নয়, সে কাজ তো তিনি করেই আসছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে সমাজের যে এক গভীর অসুখ, সেই অসুখ সারানোর সেই কাজে যারা ব্রতী হয়েছেন তাদের মধ্যে একজন অন্যতম মোহিত রণদীপ। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে তাকে পেলাম আমাদের আজকের আড্ডায়, এবং অনেক অনেক কিছু জানা হলো। আমি জানি যে অনেক কিছু জানা হলোও না, এবং সীমিত সময়ের মধ্যে সবকিছু জেনে ফেলাটা সম্ভব না। আমি জানি যে অনেক অনেক প্রশ্ন আমার করা হয়নি, অনেক অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়ে গেছে। তেমন কোনো প্রশ্ন আপনারা লিখে জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন, বা আমাদের মেল করে জানাতে পারেন। আমরা সেই সব প্রশ্ন পৌঁছে দেব মোহিত রণদীপের কাছে, এবং আবার কোনো একটা আড্ডায় কোনো একদিন নিশ্চয়ই বসা হবে সেই সব প্রশ্ন নিয়ে। আজকের মতো নমস্কার।